তো আমি চলে যাব এখন বাবু ভাইয়ের কাছে এবং আপনার কাছ থেকে আমি যে ঘটনাটা শুনবো আপনার কাছে। আপনি সম্ভবত শুরুতে আপনি বলতে চাচ্ছেন একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আপনি বলবেন। আমরা একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা কাহিনীটা রাসেল ভাই আমি অনেক ছোটবেলায় শুনেছিলাম সম্পর্কে এক মামার কাছে। তো আমি বেড়াতে গেছিলাম গ্রামে, পরিবেশটাও খুব সুন্দর ছিল, মানে ডিফারেন্ট সামার টাইম। উনি বাসার বাইরে ঘুমাতেন, তখন বাসার বাইরে একটা চৌকি পেতে ঘুমাতেন এবং আমি ওনার সাথে গিয়েছি। উনি শুয়ে শুয়ে তখন আমি বলছিলাম যে ভূতের গল্প শুনতে চাই। তো সেই সময় উনি ভূতের গল্পটা বলেন আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে গ্রামের একটা ইয়াং ছেলেকে নিয়ে আর কি। সেই ছেলেটার খুব কিউরিয়াসিটি ছিল জাদুটোনা সম্পর্কে। তো গ্রামের যে একজন মানে টোটকা জাদুকর, এদের সাথেও সে কথা বলে। এবং আপনি জানেন যে কিছু অঞ্চল আছে আমাদের দেশেই যেগুলো একটু পশ্চিমবঙ্গের কাছাকাছি, সব জায়গায় জাদু টোনা, যেমন অনেকেই ওই দেখা যাচ্ছে যে পিঠা নষ্ট করার মন্ত্র জানে, তারপর এরকম অনেক কিছুই জানে এবং এই ধরনের কথাবার্তা তাদের মধ্যে বেশ প্রচলিত। তো তার খুব আগ্রহ হয় যে এই ধরনের কিছু শেখার জন্য। তো সে খুঁজতে খুঁজতে গ্রামের এক মানে পুরোহিত টাইপের থাকে, সে আপনার মানে এই শ্মশান ঘাটের পাশে বসে বেশ সাধনা করে আর কি। তো তার কাছে যায় আর কি, যে প্রায় বলে যে আমাকে জাদু শিখান, আমি জাদু শিখতে চাই। তো সে তাকে ধমক টমক দিয়ে প্রায় বের করে দেয়, বলে যে বেটা তুই মুসলমানের পোলা, তুই জাদু শিখবি কি, মন্ত্র শিখবি কি, এই যে অনেক বকা টকা দেয় আর কি। তো সে ছেলেটা এটাতে দমে না, সে মাঝে মাঝে আপনার এই যাওয়া আসার মধ্যে থাকে আর কি। তো একদিন এরকম বিকালের দিকে আর কি, পড়ন্ত বিকালে, সে ওই যে পুরোহিত ছিল তাকে যে বেশ বদার করতেই থাকে আর কি, যাবে না সে। সেই বলে যে আপনি কি বলেন, আপনাকে যত সেবা করা দরকার আমি সেবা করবো, এই সেই এনতেন। তো সে বলে আচ্ছা তোর জাদু শেখার খুব শখ? বলে হ্যাঁ। যা যা করতে বলবো পারবি, যদি পারিস তাহলে মনে কর যে তোরই কিছু শিখতে পারবি। তো বলছে যে জাদু শিখলে কি হয় এটা জানিস, এটা হলো কালো জাদু। কিরকম? তো সে মুখ হা করে দেখালো ফার্স্টে। তো তার মুখ যখন হা করে দেখাইছে, মুখের মধ্যে সব দাঁতগুলো ছিল কালো, কুচকুচে কালো মুখের ভেতরটা। তো ওইটা দেখে ছেলেটা ফার্স্টে ভয় পেয়ে যায় যেরকম মুখের মধ্যে মানে কালো হয়ে গেছে এরকম। তো বলছে এটা কেন জানিস? তো কেন? বলে এটা হলো ফসল, কালা জাদু করছে, এটার ফসল। তো বুঝিস এটা এত সোজা জিনিস না, এটা শিখলে জীবনটা এরকমই হয়ে যাবে। তো সে মানে কিছুটা শুনে তখন বলে যে তোরে অনেকগুলো আমি সাধনার পথ দিতে পারি যেগুলোতে কিছু শিখতে পারবি। তো একটা আছে, এটা কি তুই মানে আমার মনে হয় না তুই পারবি, সেটা হলো মনসা দেবীর মন্দিরে যেতে হবে তোর, যেখানে শুধু সাপ। তো শুনে সাপের ব্যাপারে তার বেশি অ্যালার্জি ছিল। তো সে তখনই এটা বলে দেয় যে না আসলে আমার এটা আমার কত দিচ্ছে, যা তোর শেখা লাগবো না। তো তারপরে সে অনেক বলে যে আমার একটু শিখানি। শেষে বলার পর তখন বলে আচ্ছা ঠিক আছে তুই কালকে আসিস, তোর আমি বলবো। তো পরদিন সে যায়, বলে যে এই সময় আসবি। আসার পর দেখে যে সেই পুরোহিত আপনার ধ্যান করতেছে। তো ধ্যান করা অবস্থায় তাকে বলে যে তোরে আমি কাজ দিলাম যে নেক্সট পূর্ণিমা যেদিন আসবে, তো সেই পূর্ণিমার দিনে তুই আমার এখানে আসবি বটগাছ তলায়, এসে আমার তো একটা শেকড় নিবি, আমি তো একটা শেকড় দিব। এই শেকড়টা সাথে করে নিয়ে তুই হেঁটে হেঁটে এত ক্রোশ দূর ওইখানে একটা শ্মশান আছে, সে শ্মশানে যাবি। তো সেই শ্মশানে যে ওইখানে যে পুরোহিত আছে তাকে কয়দিন আগে মাটির তলে পোতা হয়েছে। মানে পোতা হয়েছে বলতে তারা মানে মাটির নিচে ওরা মানে পুঁতে ফেলে, সামথিং লাইক দ্যাট, হয়তো পোড়ায় না বা সামথিং, তাদের কোনো রিচুয়াল এটা, হয়তো মারা গেলে বলে ওইখানে যাবি, মাটির তলে পোতা হয়েছে। তো ওখানে যে মাটি তুলবি, আমি ওদের ভাষা বলার চেষ্টা করতেছি আর কি। বলে ও ওইখানে যে ওই মাটি খুঁড়বি, খুঁড়ে ওই পুরোহিতের মাথাটা কেটে নিয়ে আসবি। হ্যাঁ, কেটে ওই একটা পথ বলছে যে এই পথ দিয়ে তুই চলে আসবি এবং তোকে যতই ডাকবে, যত যাই বলবে তুই তাকাবি না, শুনবি না, সোজা চলে আসবি, এসে ঘুরে আমার এই গাছতলায় এনে মাথাটা রেখে যাবি। তাহলে তোর আমি হবে, মানে তোর কিছু একটা পাবি আর আমিও তোকে কিছু দিব। তো ওই ছেলেটা মনে করছে গ্রামের ছেলে ছিল এবং সে বেশ এইদিকে খুব সাহসী, সাপের ব্যাপারে অ্যালার্জি থাকলো সেটাকে খুব একটা কঠিন মনে করে নাই। তো বেশ প্রিপারেশন নিতে থাকে কাজটা করার জন্য। ঠিক আছে, বলতে হচ্ছে যে ধর্মীয় প্রিপারেশন তার মধ্যে ছিল না, ধর্মীয় মূল্যবোধ খুব একটা ছিল না, আর তার ফ্যামিলির থেকেও তাকে এই ব্যাপারে খুব একটা করা হয় নাই। তো যাই হোক, সে প্রিপারেশন নিয়ে তার কাউকে কিছু বলে না। তো যথারীতি যেই দিনটা আর কি আপনার মানে এসে পড়ে আর কি, তো ওই পুরোহিত ওকে বলে দিছিল যে পূর্ণিমার দিন কিন্তু ঝড় বৃষ্টি হবে এবং চাঁদ মেঘে ঢাকা থাকবে, তুই চাঁদ দেখতে পাবি না। পূর্ণিমা বলে যে চাঁদ দেখবি তা না, মেঘে ঢাকা থাকবে, এরকম কিছু কথা ওকে বলে দেয়। তো দেখে আসলেই সন্ধ্যার থেকে আপনার টিপ 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 বৃষ্টি পড়া শুরু করছে এবং সে আপনার রওনা দেয়। তো রওনা দিয়ে তার ফার্স্টে যেটা করতে হবে, শেকড় আনতে যেতে হবে।
তো সে হেঁটে 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 ওই কাদা পাড়ায় পাড়ায় গ্রামের রাস্তা, এর মধ্যে মনে করেন হচ্ছে, বৃষ্টি হচ্ছে, যে ওই গাছতলা যায়। তো গাছতলায় যে দেখে ওই পুরোহিত ওখানে নাই, পুরোহিত নাই, কিন্তু একটা ছোট চৌকির মতো রাখা, সেই চৌকির উপরে কাপড় চোপড় দিয়ে কি ঢেকে রাখা, মানে একটা কাপড়ের পুটলির মতো। তো সে কিছুক্ষণ দাঁড়ায় থেকে কেমন গা শিরশির করতে থাকে। তো একসময় সে কাপড়ের পুটলিটা সরায় ওখানে যে দেখে যে আপনার একটা ছোট্ট এরকম ইসের মতো রাখা, তার জন্য একটা সিঁদুরের মানে সিঁদুর গাছের যে মানে লাল একটা থাকে আর কি, সেটার পাশে একটা শেকড়ের মতো রাখা। তো পরে কি ওই দুইটা নেয়, নিয়ে ওখান থেকে হেঁটে ওকে যে বলছে যে শ্মশানের উদ্দেশ্যে যাওয়া, সেখানে সে আস্তে আস্তে হেঁটে যেতে থাকে। তো হি স্টার্টস টু ট্রাভেল, হাঁটতে থাকে এবং রাস্তা দিয়ে দেখে যে বেশ মানে প্যাচপ্যাচা কাদার রাস্তা, এবং রাস্তাটা আস্তে আস্তে মানে অনেক বন্ধুর হয়ে গেছে। যেহেতু ওই যে শ্মশানটার কথা বলছে সেখানে কিন্তু ওই যে পুরোহিতের কথা বলতে থাকতো, এবং ওখানে মানুষজন খুব কম যেত আর কি, খুব কম যেত, এবং সম্ভবত সেখানে একটু নিচু কাস্টের যারা ছিল তাদেরকে ওখানে পোড়াইতো আর কি, ঠিক আছে। তো ফাইনালি সে যখন যায় শ্মশানের ওখানে, যে মানে সে ফাইন্ড আউট করে যে বেশ মানে ঘুরি ঘুরটি অন্ধকার টাইপের হয়ে গেছে, এবং আকাশ মেঘে মানে পুরা ঢাকা, ওখানে আপনার মাঝে মাঝে শব্দ আসতেছে মেঘ ডাকার। তো বেশ ভয় পেয়ে যায় সে। তো এর মধ্যে সে খুঁজে বের করে যে এই জায়গাটাতেই পুরোহিতটাকে করা হয়েছিল। তো সেখানে যে সে আপনার সাথে করে একটা দাওয়ের মতো নিয়ে আসছিল, সেটাতে মাটি খোঁচানো শুরু করে। মাটি খোঁচাতে বেশ বের করে। এক পর্যায়ে সে দেখতে পায় যে সে পুরোহিতের মানে মাথার অংশটা সে পায়, যে মাথা শুরু হয়েছে। তখন তার বেশ ভয় লাগে ফার্স্টে, মানে হি গেট রিয়েলি স্কেয়ার্ড। ভয় পাওয়ার পরে সে মানে কিছুক্ষণ দমে যায়, ভয় পায় যে আমি চিন্তা করবো কিনা, মানে কাজটা করবো কিনা। এই অবস্থায় মনে করেন যে ভয় পেয়েও সে এটা ছাড়ে না, সে আরো মাটি করতে থাকে। তো করতে করতে সে কাঁধ পর্যন্ত চলে আসে। কাঁধ পর্যন্ত চলে আসার পরে সে চিন্তা করে যে এখন মানে আমাকে মাথাটা নিতে হবে। তো চোখ বন্ধ করে সে আপনি মাথাটাকে কেটে ফেলে সে ওখান থেকে। তো কেটে ফেলার পরে সে মাথা নিয়ে মানে বেশ মানে ঘোরের মধ্যে চলে গেছে, সে আসতে থাকে আর কি ওই রাস্তায়। এবং যখন আসতেছে সে মানে শুনতে পায় যে ওকে অনেকে ডাকতেছে নাম ধরে, তার নাম ধরে ডাকে, বেশ আপনার একটা মানে গলা আর কি, মানে 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 বিষণ্ণ টাইপের গলায় ডাকতেছে মানুষ। তো ওগুলো গায়ে মাখে না, যেহেতু তাকে আগে পুরোহিত বলে দিছে যে তুমি এটাতে রিপ্লাই দিতে পারবা না, তোমাকে যে ডাকবে বা কত কিছু দেখবা সেগুলোর সাথে তুমি নিজের মানে কোন রকমের ইন্টারাকশনে তুমি যাবা না। তো হেঁটে আসতে থাকে। তো এক পর্যায়ে বেশ কাছাকাছি যখন চলে আসছে, যে ওই পথটা ডিটোর যে পথটা নিয়েছিল সে, মানে আপনার ঘুরে যে পথটা দিয়ে আসার কথা, সেখানে রাস্তার কোণে দেখো একটা বাঁশঝাড়, এবং বাঁশঝাড়ের মাথায় যখন সে যাচ্ছে বাসটার কাছে দিয়ে, তখন দেখতেছে যে আকাশে হালকা আলো আসছে, মানে মেঘ কেটে যাচ্ছে। তো ও দেখতে পায় যে একটা বড় লম্বা বাঁশের মাথায় একটা সাদা কি যেন লটকে আছে। মানে যখন আরেকটু কাছাকাছি যায় তখন সে দেখে যে একটা মহিলা, সেই একটা বাঁশের মধ্যে মহিলাটা লটকে আছে, জাস্ট লাইক বাঁশটা দোলে যেরকম বাতাসে, বাঁশের মাথায় একটা মানে দেখবেন যে বাঁশ তো বেশ ফ্লেক্সিবল একটা জিনিস, এটা মাথায় যদি ভারী কিছু দিয়ে দেয় তখন কিন্তু এটা বেশ মানে দুলতে থাকে ডিফারেন্ট আকারে। দেখে লটকে আছে একটা মহিলা, লটকে আছে, তার চুলটা একদম উপর থেকে মাটি ছোঁয়া, এবং এটা লাইক সোয়াইপ করতেছে মাটিতে, কাদা মাটিতে, এবং মানে ইটস লাইক মানে এটা একটা জীবন্ত মানুষের মতো ঝুলে আছে। তো ও এটা দেখে বিশাল একটা ধাক্কা খায় মনের মধ্যে, দাঁড়ায় যায়। তো এই সময়টাতে সে তার পিঠের মধ্যে পুরো দেখে যে একটা ঠান্ডা ঘাড়ের মধ্যে স্পর্শ। তো খাট করে ফিরে তাকায় দেখে যে মাথাটা কেটে নিয়ে আসছে সেই যে মানে একটা বডি, সেই বডিটা পিছনে দাঁড়ানো এবং তার পিঠে হাত দিয়ে ধরছে। এটা দেখে সে চিৎকার করে মাথাটা ফেলে ওইখানে বেহুশ হয়ে যায়। এবং পরদিন তাকে নাকি গ্রামের মানুষজন পায়, পাওয়ার পরে তার অনেক জ্বর ছিল, অসুস্থ ছিল, এবং তারপর থেকে সে মানে বেশ একটু মানে অতিপ্রকৃতস্থ আর কি, পাগল টাইপের হয়ে গেছে। এবং সে নাকি ওই বুড়া বয়সে তখন অনেক কিছু উল্টাপাল্টা দেখতো, করতো, আর মানে ছোটখাটো লেবারের কাজ করে, মানে লাইফে তার আর কিছু করা হয়নি আর কি, হি কুডন্ট ডু এনিথিং, অ্যাবনর্মাল হয়ে গেছে লাইফে। ওকে, এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। ইমন, আপনি শোনান আপনার ঘটনা। জি, আমি ইমন আহমেদ, বাড্ডা থেকে আসছি। জি। প্রথম ঘটনা যেটা বলতেছি সেটা হচ্ছে 2004 সালের শ্মশান ঘাটের। 2004 সালের। তো পরিবারের কোনো এক কারণে আমাকে পরিবার থেকে ভিন্ন করে দেওয়া হয়েছিল, আলাদা। তো আমি তখন ওই আমাদের এলাকায় একটা রুম নিয়ে আলাদা থাকা শুরু করলাম। তো তখনই আমি ওই একজন থাকতাম। সেই সময় আমি আবার সেই সাধু সাকারি বাজারের ওনার কাছে আমি আবার শরণাপন্ন হলাম দ্বিতীয়বারের মতো।
2001-এ হওয়ার পরে দ্বিতীয়বার 2004 সালে যেটা ভুল করেছিলাম আর কি। আমরা কোনো জায়গা বা কোনো প্রতিষ্ঠানের নাম আচ্ছা, প্লিজ ঠিক বলবো না। তো পরে ওই সাধুর কাছে গেছি। সাধুর কাছে 3 বছর পরে যাওয়াতে সাধু আমাকে দেখে এক ধরনের চমকে উঠলো যে কি ব্যাপার ইমন, তুমি এই যে সেই রাতের বেলায় গেলে 3 বছর পরে আবার আসলে, কি মনে করে? তা আমি বললাম, মানে আমি একটু মনে করিয়ে দিই এখানে যে উনি এটা তো 3 বছর আগে আপনি যখন গিয়েছিলেন তখন 2001-এ আপনি গেছিলাম, পরবর্তী হ্যাঁ 2004 হ্যাঁ তখন আপনি মানে ভয়ে পালিয়ে এসেছিলেন অনেক হ্যাঁ, রাত্রে হ্যাঁ, একা রাতে একাই। রাতে আসলে আমি একটু বলি, হ্যাঁ তারপরে আপনি কোনো একটা জায়গায় আপনি গিয়েছিলেন এবং সেখানে একটা কাজ করতে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পরে আপনি প্রচন্ড ভয় পান এবং কাউকে কিছু না বলে বাইরে আসার নাম করে আপনি বেরিয়ে চলে আসেন। তারপরে আপনি এই 3 বছর পরে এই প্রথম আবার সাধুর কাছে ফিরলেন। ওকে, তারপরে শুনি। তো যাক, সাধুকে তখন বললাম যে এখানে আবার নতুন করে কিছু শেখার জন্য আসলাম। 2004-এ যখন গেলাম, সাধু আমাকে জিজ্ঞেস করলো যখন যে তুমি 3 বছর পরে আমার এখানে আসছো, কিসের জন্য আসছো? আবার আমাকে কিছু শেখার জন্য আসলাম, অজানাকে জানার জন্য। বলে ঠিক আছে, শিখো। তো আমি প্রায় আবার আগের মতো ওর এখানে প্রতিদিন যাওয়া শুরু করলাম। এমনকি এমনও সময় হয়েছে আমি তার সঙ্গে রাতের পর রাত একসঙ্গে থাকছি। তো একদিনকার সন্ধ্যার সময় সাধু আমাকে বলতেছে, ইমন তোমাকে শ্মশানে যেতে হবে, একটা কাজ আছে, ওই কাজটা একটা জিনিস আনার জন্য। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে শ্মশানে যাব কি জিনিস আনার জন্য। তো আমরা সাধারণত জানি যে হিন্দুদের চিতায় বা বিশেষ করে হিন্দুদেরকে শ্রাদ্ধ করলে সে চিতায় যখন শ্রাদ্ধ করা হয় তার আগে ওই গঙ্গা জল থাকে আর কি, গঙ্গা জল, সেটা একটা মাটির কলসে করে যে শ্রাদ্ধ করে সে আবার কাঁধে নিয়ে এটা 7টা চক্কর দেয় আর কি। তো ওদের ধর্মের প্রথা এটা আর কি, নিয়ম অনুসারে। তো ওই যে কলসটা 7টা চক্কর দেওয়ার পর এটা ডান দিকে করে এটা মাটিতে ফেলে দেয়। তো মাটিতে যখন ফেলে দেয় তখন ওই কলসের যে মুখের অংশটা অনেক সময় অক্ষত থেকে যায়, এটা ভাঙে না, পুরো কলস ভেঙে গেলেও ওটা ভাঙে না। তো ওই জিনিসটা আমাকে নিয়ে আসতে হবে। তো আমি জিজ্ঞেস করলাম এই জিনিসটা নিয়ে আসলে কি হয়? তো বললো এটা ইফরিত জিন বা ওই যে খারাপ আত্মা, এই ধরনের জিনিস আর কি, এটার একটা ধরনের আমল আর কি, এটা বোধ আমল, কুফরি কাজে ব্যবহার করা হয়, এটা দ্বারা এটা পাওয়া যায়। আমাকে ঠিক আছে। তারপরে আমি রওনা হলাম ওইখান থেকে, বাবাজার ঘাটে আসলাম। বাবাজার ঘাট থেকে সোজা আমি চিতাকলা ব্রাহ্মণ সূর্যটা ওইখানে গেলাম শ্মশানের মধ্যে। প্রায় 8টা বাজে ওই সময় রাতের বেলা যেখানে পৌঁছালাম আর কি। তো শ্মশান সম্পূর্ণ অন্ধকার, আকাশটা সম্পূর্ণ ভারী, চারদিক সম্পূর্ণ ঘন অন্ধকার, কেউই ছিল না শ্মশানে। আর ওই শ্মশানের পাশেই আর কি একটা মন্দির আছে, আর মন্দিরের ঠিক একটু প্রায় 20-30 গজ বা 50 গজের মধ্যেই আর কি একটা মসজিদ আছে আর কি এখানে। তো আমি শ্মশান অনেকক্ষণ দাঁড়ানোর পর দেখলাম যে কোনো লাশ নাই বা কোনো পুরানো কোনো একটা হদিস মাত্র দেখতেছি না। তখন আমি ওইখান থেকে ওই পা হেঁটে সামনে যে একটা চায়ের দোকানে খনিক্ষণ বসলাম। কোনো বসে চাটা খাইতেছি, অপেক্ষা করতেছি যদি কোনো লাশ পুরাতে আসে তখন আমি যে জিনিসের জন্য আসলাম সেই জিনিসটা নিয়ে এখান থেকে যাবো। তো প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করার পরে তো হরিবল হরিবল বলতে বলতে একটা লাশকে আর কি চিতার দিয়ে মানে ওই যে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে পোড়ানোর জন্য। তো আমি এটা দেখার পর আমি মনে মনে খুশি হলাম যে আমি যে কাজের জন্য আসছি, যাক আমার প্রতীক্ষাটা অন্তত শেষ হলো। তো আমি ওই তাদের সঙ্গে যে তাদের যে দল বল যারা ছিল যাওয়ার জন্য তাদের সঙ্গে ছিল, আমিও শ্মশানে প্রবেশ করলাম। তো শ্মশানে যাওয়ার পরে তো আমার এক ফ্রেন্ড, নাম বললাম না, তো ওই ফ্রেন্ডটা ওইখানে ছিল। তো অসংখ্য কুশল বিনিময় করলাম, তখন জানতে পারলাম ওই ফ্রেন্ডের পিতা আর কি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, উনাকে শ্রাদ্ধ করা হবে আর কি। তা আমার এক প্রকার অনেক ভালো হয়েছে, কারণ আমি একটু অপরিচিত আননোন জায়গায় গেলাম। তো সেখানে যদি একজন পরিচিত লোকজন যেহেতু থাকলেও তো আমাকে কেউ জিজ্ঞেসও করতে পারবে না যে কেন আসছো, কি করতে আসছো ইত্যাদি, এই ধরনের জিনিস থেকে আমি বিরত হবো। তো আমার এই জন্য প্লাস পয়েন্ট ছিল আর কি। তো সাধারণ মাত্রায় চিতা যেভাবে ওখানে পুরানো হয়, প্রথম মুখের মধ্যে অগ্নিদগ্ন দেওয়া হয়, তো এইভাবে যেভাবে করলো সব যেভাবে প্রথা আর কি তাদের নিয়ম অনুযায়ী, তো সুন্দর করে ওইখানে ওরা যে সম্পূর্ণ যে চিতা জ্বালানো আর কি, ওই লাশটা পুরানোর পরে শেষ হওয়ার পরে যে যার মতো সবাই চলে গেল। আমি শ্মশানে একা রইলাম অপেক্ষায় যে সবাই চলে গেলে যদি কেউ না থাকে তখন আমি যে কাজের জন্য আসলাম সেই জিনিসটা আমি নিয়ে চলে যাব। তো প্রায় 15-20 মিনিট পরে আর কি, যখন এই মানে উনার হয়ে গেল, তারপরে 15-20 মিনিট পরে যখন লোকজন দেখলাম কেউই নাই, সম্পূর্ণ নীরব হয়ে গেছে শ্মশানটা, তখন আমি ওই মাটির কলসের যে অক্ষত অংশটা যেটা ছিল ওই অক্ষত অংশটা আমি হাত দিয়ে তুলি। তার আগে বলি ওই যে বন্ধুটা আর কি ফেলেছিল ওই সময় অক্ষতই ছিল, ওটা ভাঙেনি, সম্পূর্ণ কলসিটা ভেঙে গেল, মাথাটা অক্ষত ছিল, সেটার জন্য আমার প্লাস পয়েন্ট ছিল আর কি। তো আমি বললাম যাক আজকে যে কাজের জন্য আছে অন্তত সফলতা লাভ করতে পারবো, যেহেতু মাথার অংশটা এখনো অক্ষত আছে। তো সবাই চলে যাওয়ার পরে আমি ওই কলসের অংশটা নিয়ে আমি ওইখান থেকে খেয়াঘাট মানে গুদারাঘাট যে ঘাটের দিকে আসতাম, 10 মিনিটের রাস্তা আর কি। তো আসার পথে ওই পুরনো হিসাবের মতো অনেকে আপনজনের ডাক ইত্যাদি, এটা তো রক্ষা করলাম না যেহেতু এক্সপিরিয়েন্স আগে ছিল
যে এ ধরনের ডাক ডুক আসে। আর তাছাড়া সাধু আমাকে কিছু মন্ত্র টন্ত্র শিখিয়েছিল আগেই, তো ওই মন্ত্রগুলো পড়তেছিলাম রাস্তায় যখন বের হয়েছিলাম, তখন মন্ত্র পড়তে পড়তে ওই জিনিসটা নিয়ে যাচ্ছি। তো ঘাটের মধ্যে আসি, ঘাটের মধ্যে আসার পরে একটা নৌকা রিজার্ভ করে ভাড়া করলাম যে কোথায় বাবুবাজার যাবো ঘাটের মধ্যে। তো 120 টাকা দিয়ে মোটামুটি ভাড়া রিজার্ভ নিলাম, তো ওটার মধ্যে উঠলাম। মোটামুটি এই যাবৎ পর্যন্ত কোনো দুর্ঘটনার সম্মুখীন বা ঘটনা হয়নি। তবে যখন আমি বুড়িগঙ্গা নদীর মাঝামাঝি স্থানে চলে আসলাম, তখন প্রায় মনে হয় 11:15 বা 12টা বাজে রাতের বেলা। তো ওই সময় একটা জিনিস লক্ষ্য করলাম, বাম দিক এবং ডান দিক দুই প্রান্ত থেকে ওই যে বালু ভর্তি যে ট্রলার গুলো আসে, এটা সারি বাই সারি করে আসতেছে। এমন অবস্থানে আসতেছে যে আমাদের নৌকাটা কোনো ওয়েতে ওইটা যে তাদেরকে পাশ কাটিয়ে বেরোবে এটা কোনো অবস্থান ছিল না। তো মানে দুর্ঘটনা ছাড়া কোনো উপায় নেই, মানে আমাদের হয়তো মৃত্যু হবে বা একটা অন্য কিছু ঘটবে, এরকম একটা ঘটনার সম্মুখীন হয়ে গেলাম আমরা। তখন কি করব, আর আমি তো সাঁতারও জানি না। তো এর মধ্যে মাঝি যেটা আসিল, তো মাঝি আবার কি করছে, তার হাতের যে বৈঠাটা সেটা ফেলে দিয়ে নদীতে ঝাঁপ দিয়ে দিল। আমি তো মানে একেবারে অচল অবস্থা এখানে বসে এলাম স্টিল হয়ে, যে আমি এখন কি করব, আমি তো সাঁতারও জানি না। তো এর মধ্যে ওই যে আপনার ট্রলার একটা অংশ আর কি আমাদের নৌকার সঙ্গে ধাক্কা লাগাতে, আর নৌকা এক কোনা ভেঙে গিয়েছিল আর নৌকাটা উল্টে গেছে। আমিও পানিতে পড়ে গেলাম। আমি পুরো স্পষ্ট দেখতে পারতেছি, আমি চোখ খুলে আমার, এবং আমি অনুভব করতেছি আমি পানিটা অলরেডি তলিয়ে যাচ্ছি, আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি, মানে মৃত্যুর নিকটবর্তী যেরকম হয় এরকম একটা অনুভব করতেছি। তো এর মধ্যেই আমার হাতের সামনে ওই কাঠের একটা টুকরো আসছিল, সেটা আমি ধরে এটা বাঁচার জন্য চেষ্টা করতেছি। তো এরই মাঝে হঠাৎ মাঝির শব্দ পেলাম। মাঝি আমাকে বলতেছে, ভাই বাবুবাজার ঘাটে চলে আসলাম। তখন আমার কাছে অবাক লাগলো, আমি যে এতক্ষণ একটা দুর্ঘটনা দেখলাম সেটা কি হ্যালোসিনেশন ছিল, না এটা কি বাস্তব ছিল, না দুঃস্বপ্ন ছিল, কিছু বুঝতে পারলাম না। কারণ মাঝি যেন আমাকে বলতেছে যে আমি ঘাটে চলে আসছি, আমিও তখন চারদিক চায় দেখতেছি, আসলে তো আমরা ঘাটে এবং আপনি নিরাপদে পৌঁছে গেছেন, নিরাপদে পৌঁছে গেছি। এবং আপনি যেরকম ভাবে মানে এতক্ষণ ধরে পানির নিচে চলে গিয়েছিলেন সেরকম কোনো কিছুই সেরকম ঘটেনি। কোনো কিছু না। আর ওই সময় আসলে একটা জিনিস কি রাসেল ভাই, আমি ওই সময় শরীরের দিকে লক্ষ্য করতেছি না, আমার শরীরটা ভিজা নাকি, আমি শুধু সেটা আমরা পরে শুনি। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক আমি অবাক হচ্ছি না, আমি অবাক হইতেছি, আমি মানে পৌঁছলাম এরকমই। তো যাই হোক ওইখান থেকে আবার আপনার কি বলেন ওই আপনার রিক্সায় চেপে আবার ওই সাধুর এখানে গেলাম। তো সাধু আমাকে দেখে মুচকি হাসি দিল। মুচকি হাসি দিয়ে বলতেছে, ইমন আমি জানি তুমি যে কাজে যাবা সে কাজটা সফল হবে না, তুমি যে কাজে গেছো সে কাজটা সফল হবে না। আমি কি বলেন, আমি তো অকত ওই যে আপনার যে কলসের অংশটা সেটা তো নিয়ে আসছি, আমি অবশ্যই নিয়ে আসছি, আমার হাতে আছে। তো উনি আবার আমার ডান হাতটা তুলে উপরের দিকে নিয়ে আমাকে বলতেছে, এই জিনিসটা কি সে অক্ষত কলসের অংশ? আগে মানে তা আমি আবার চেয়ে দেখলাম, তখন আমার হাতের মধ্যে ওই সেই কাঠের টুকরো যেটাতে আমি বাঁচার চেষ্টা করতেছিলাম, ওই দুর্ঘটনা যেটা দুঃস্বপ্ন না বাস্তব ছিল জানি না, তবে ওই সময় আমার হাতের মধ্যে। আর তখন আমি আমার সারা শরীরের দিকে লক্ষ্য করলাম, যেটা মানুষ কাপড় পরে গোসল করলে যেন ভিজা থাকে শেষেতে অবস্থা, আমার সারা শরীরটা ভিজা। আসলে আমি আজও এর উত্তরটা পাইনি, আমি যতই আমল জানি না কেন, আমি আজ পর্যন্ত এই ঘটনা কি আমার জীবনে বাস্তবতায় সত্য হয়েছিল না আমি এক ধরনের দুঃস্বপ্ন দেখেছিলাম আমি জানি না। সেটা আমার প্রথম ঘটনা ছিল। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। চলে যাচ্ছি আমরা সেকেন্ড স্টোরিতে, আমাদের থার্ড স্টোরিতে, আমাদের সেকেন্ড গেস্টের কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু জানাবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসনার্স, আমি নয়ন ফ্রম উত্তরা। তো রাসেল ভাই আমার স্টোরিটা ছিল একটা ফ্রেন্ড লিমন তার বাবাকে নিয়ে। জি। তো ওই আঙ্কেল মারা যায় অলমোস্ট 3 ইয়ার্স আগে জানুয়ারি মাসে। তো তখন মেইনলি শীতকাল, তো ঢাকা থেকে তার লাশটা গ্রামে নিতে অনেক রাত হয়ে যায়। তো তখন সবাই ওয়েট করে পরদিন সকালে দাফনের জন্য। ভোরবেলায় তাদের বাড়ির বেলকনিতেই লাশটাকে গোসল করানো হয় এবং দাফনটাও কমপ্লিট হয়। তো তাদের বাড়ির লোকেশনটা ছিল এমন যে বাড়ির সামনে বরাবর যে রাস্তার পাশে বেশ ঘন একটা বাঁশঝাড় এবং বাড়ির পশ্চিম দিকে ছিল তাদের পারিবারিক কবরস্থান। তো ওই দিনটা পার হয় এবং সেদিন রাত্রে আমার ওই ফ্রেন্ড এবং তার আম্মু তাদের বাড়িতে ঘুমাতে যায়। এরপর একটা সময় আনুমানিক 1:30 বা 2টা বাজে, আমার ফ্রেন্ড ছিল তখন আধো ঘুমে। তখন ওর মনে হলো যে একটা দমকা হাওয়া ওই রুমে প্রবেশ করলো এবং তার সাথে দরজার পাশে রাখা পাতিলগুলো পড়ে গেল। তো চমকে উঠলো যে শীতের সময় দরজা জানলা সব অফ করা, তো এটা কিভাবে সম্ভব। তারপর মনে হতে লাগলো যে রুমের টেম্পারেচারটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে এবং একটা তীক্ষ্ণ আগরবাতি স্মেল তার নাকে আসলো। এবং একটা সময় যে রুম মানে প্রচন্ড শীতকাল হওয়ার পরেও রুমটা অত্যন্ত গরম হয়ে গেল এবং সে জাস্ট চোখ বন্ধ করেছিল এবং অনেক ঘামতে থাকে। হঠাৎ তার ফিল হলো যে মাথায় কোনো একটা ঠান্ডা হাতের স্পর্শ এবং তার মনে হচ্ছে কেউ একজন তার মাথায় হাতটা বুলিয়ে দিচ্ছে। তো ও নর্মালি ওর আম্মুর হাত মনে করে জাস্ট হাতের বুড়ো আঙুলটা ধরে একটু স্বস্তি পায়।
তো ওর কেন যেন মনে হলো যে হাতটা ওর পরিচিত, বিকজ ওর যে বুড়ো আঙুলটা ধরেছিল ও ফিল করলো যে হাতে ঘন পশম এবং হাতের নখটা ছিল জাস্ট অ্যাঙ্গেল টাইপের, এবং হাতের কোনো ক্ষতস্থানে হাত পড়লো যেখান থেকে রক্ত বা সামথিং লিকুইড তার হাতে লাগলো। তো ও তখন মনে পড়লো তার বাবার কথা, কারণ ছোটবেলা থেকে ও অনেক ওর বাবার আদরের ছিল এবং অল টাইম ওর বাবার পাশে ঘুমাতো এবং ঘুমানোর সময় জাস্ট তার হাতের বুড়ো আঙুলটা ধরে ঘুমাতো এবং তার হাতেও ছিল ঘন পশমওয়ালা এবং মারা যাওয়ার আগে হাতে একটা ইনফেকশন হয় যেখান থেকে প্রায় ব্লিডিং হতো। তো ও সাথে সাথে হাতটা ছেড়ে দিয়ে জাস্ট কম্বলের নিচে ঢুকে যায় এবং ফিল করলো কয়েক মিনিটের মধ্যে রুমের টেম্পারেচারটা আগের মতো কমে জাস্ট এভারেজ টেম্পারেচারে চলে আসে। তার 2-3 ঘন্টা পর ফজরের ঠিক কিছুক্ষণ আগে তারা দুজনই সজাগ ছিল। তো তারা শুনতেছিল যে বেলকনিতে লাশটাকে গোসল করানো হয়েছিল ওখানে এক কোণা থেকে আরেক কোণায় জাস্ট কেউ একজন আর্তনাদ করে দৌড়ে যাচ্ছে এবং এসে এসে তাদের দরজা ধাক্কা দিচ্ছে। তো এইভাবে কয়েকবার করার পর তারা মনে করে যে কেউ হয়তো বিপদে পড়েছে, তারা তাড়াতাড়ি যে দরজাটা খুলে দেয় এবং কাউকে পায় না। তো এখানেও ভয় পায়, তাড়াতাড়ি করে দরজাটা লাগিয়ে দেয়। সকাল হয়, তো আমার ফ্রেন্ড রাতের ওই হাতের স্পর্শের কথা তার মাকে জিজ্ঞেস করে এবং তিনি কিছুই বলতে পারে না। তো সে হাতে লক্ষ্য করে যে রক্ত তার হাতে শুকিয়ে আছে। তখন তার ওই স্বপ্নের কথা মনে পড়ে এবং তার কেন যেন মনে হয় যে তার মৃত বাবার আত্মা তার সাথে দেখা করতে চেয়েছিল বা এসেছিল। তো ওই দিন সন্ধ্যার দিকে তার আম্মু কোনো এক রিলেটিভের বাড়িতে যায়। তো ও যায় না, কজ ও স্মোক করতো। তো মাগরিবের পর ও দরজা বন্ধ করে বসে আছে এবং একটা ছোট ভাই আসলো, তাকে কিছু টাকা দিয়ে দোকানে সিগারেট আনতে পাঠালো। তো দোকানের ডিস্টেন্সটা ছিল এমন যে দৌড়ে যে ফিরে আসতে হাইয়েস্ট 3 বা 4 মিনিট লাগবে। তো এরকম একটা পর্যায়ে হঠাৎ করে লোডশেডিং হয়। তখন তাড়াহুড়া করে মোবাইলে ফ্ল্যাশটা অন করে এবং ঘড়িতে টাইম থাকে ঠিক 7:32। কিছুক্ষণ পর সে দরজা নক পায়। তো মনে করে যে সে চলে এসেছে, দরজাটা খুলে দেয়। সে কাউকে দেখতে পায় না। তখন সে ঠিক তার বাবার কণ্ঠে তার নামে 2টা ডাক পায়। ডাকটা ছিল এরকম যে লিমন, এই লিমন। তখন তার চোখ যায় সেই বাঁশঝাড়ের দিকে। মনে হলো সাদা জুব্বা পরা টাইপের অনেক লম্বা কেউ একজন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যদিও সে চেহারাটা বুঝতে পারে না। এবং তার চোখটা জলজল করছিল এমন ভাবে যে রাত্রেবেলা রাসেল ভাই বিয়ের চোখ যেমন জলজল করে সেরকমটা। এরপর সে ফিল করে যে কবরস্থানের দিক থেকে কোনো একটা মানে পায়ের সাউন্ড যেটা তার সামনে এসে দাঁড়ালো ওঠানে, এবং সেটা হয়তোবা কুকুর বা শিয়াল, সে বুঝতে পারলো না, একটু অস্বাভাবিক আকৃতির, লাইক একটু বড়। তো ওটা যেন অনেক গোঙাচ্ছে এবং তাকে কামড়ানোর জন্য ধেয়ে আসছে। তো ওর এমন একটা পর্যায়ে হয় যে সে কি করবে বুঝতে পারে না, জাস্ট থান্ডার হয়ে যায় এবং চোখটা বন্ধ করে ফেলে ভয়ে। তখন ও বাইরের সাউন্ডগুলো ফিল করা ট্রাই করে, কিন্তু মানে একটা পর্যায়ে মনে হয় যে চারদিকে পুরো নিস্তব্ধ, কোনো সাউন্ড শুনতে পায় না। তার 10 কি 12 মিনিট পর সে ফিল করে যে চারদিকে প্রচন্ড বাতাস শুরু হলো এবং সেই বাঁশঝাড় এবং চারদিকে গাছপালা মনে হচ্ছে সব ভেঙে পড়ছে। এবং কিছুটা সময় যাওয়ার পর সে বুঝতে পারলো যে নিজেকে আর ধরে রাখতে পারছে না, কেউ হয়তো বা তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তার কিছুক্ষণ পর সে আবারও বাইরের পরিবেশটাকে নিস্তব্ধ অনুভব করলো এবং সেই আগে যে তীক্ষ্ণ আগরবাতি স্মেলটা পেয়েছিল সেটা আবারও তার নাকে আসলো এবং সে জাস্ট সাহস করে চোখটা খুলে দেখে সে ওই কবরস্থানে দাঁড়ানো এবং ঠিক তার বাবার কবরের পাশে দাঁড়ানো। আচ্ছা। প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে তার বাড়ির দিকে একবার তাকায়। তখন দেখে তখনও মানে লোডশেডিং ছিল, কারেন্ট আসেনি। এক দৌড়ে বাড়িতে চলে যায়। ঠিক যখন পৌঁছায় তখনই কারেন্ট চলে আসে এবং সে মোবাইলে টাইমটা দেখে 8:30। তার মানে রাসেল ভাই এখানে কিন্তু 1 ঘন্টা শেষ হয়ে গেছে। তখনই সেই ছোট ভাই দৌড়ে সিগারেটটা এনে তার কাছে দেয় এবং সে বলে, কি রে এতক্ষণ কোথায় ছিলি, 1 ঘন্টা হয়ে গেল, বা ওই লোডশেডিং এর কথা জিজ্ঞাসা করে। তখনও বলে, কই, এই তো গেলাম, আর আমি তো দোকান থেকে স্পষ্ট দেখছিলাম যে বাড়িতে ঠিকই কারেন্ট আছে। তখন ও মানে আমার ফ্রেন্ড শিওর হওয়ার জন্য ঘড়িতে আবার দেখে, সে দেখে যে ঠিকই তো 7:35। তাহলে রাসেল ভাই এখানে সে এর আগের যে সময়টা, ওটাকে কি বলবো, আর এটাকে যদি স্বপ্ন বলি তাহলে ওই কবরস্থানের ব্যাপারটা বা দৌড়ে আসে ব্যাপারটা এটা কি ছিল। তো সে অ্যান্সার খুঁজে পায় না। সে জাস্ট তার আম্মু চলে আসে, পরে এটা কারোর সাথে শেয়ার করে না। তো ওর মনে হয় যে মানে ওর বাবা বেঁচে থাকতে যেরকম ওর পাশাপাশি ঘুমাতো এবং হাতের বুড়ো আঙুলটা ধরে থাকতো, তো ও মনে করে এখন হয়তো বা তার বাবা মারা যাওয়ার পর সে মৃত আত্মাটা তার পাশে থাকতে চায়। তো যাই হোক, এভাবে তার বাবা 40-এর আগ পর্যন্ত সেরকম অনেক দুঃস্বপ্ন দেখে এবং তারপরে ঢাকা চলে আসে। তো বাবা মারা যাওয়ার পর নর্মালি ফ্যামিলিতে ফিনান্সিয়াল প্রবলেম হওয়াটাই স্বাভাবিক, তো তাদেরও অনেক প্রবলেম হয়।
তো ওই তার বাবা তার মাকে স্বপ্নে দেখা দিয়ে বলে যে বোঝায় যে অনেক কষ্টে আছে এবং বলে যে তোমরা আমার কাছে আসো না কেন, তোমাদের ছাড়া আমার ভালো লাগে না, আসো আমার কাছে। তো এইভাবে কয়েকদিন দেখার পর তার মা ব্যাপারটা আমলে নেন না। তারপরে কোন একদিন স্বপ্নে তাকে তার বাবা বলে যে মানে রেগে গিয়ে বলে যে তোমরা আমার কাছে আসো, আসলে তোমাদের উপকার হবে। তখন ওই আন্টি মনে করে বেশ তো বাড়িতে যে কবরটা জিয়ারত করে আসা যাক। তো তাদের বাড়ির যাওয়ার ওইটা ছিল এমন যে মাঝপথে একটি গাড়িকে চেঞ্জ করে একটা গাড়িতে উঠতে হয়। তো একটা গাড়ি থেকে নামার পর আন্টি টয়লেটে যায়। যাওয়ার সময় তেমন কিছু চোখে পড়লো না। ঠিক যখন বের হবে দরজাটা খুলে তখন পায়ের কাছে কিছু একটা হোঁচট খায়। তাকে দেখে যে একটা খাম। তো খামটা খুলে দেখে যে 60,000 টাকা। সে অবাক হয়ে যায় এবং মনে করে যে যাই হোক নিকটবর্তী কোনো থানায় বা কোথাও জমা দিবে। তখন যখন পাবলিক টয়লেট থেকে বের হয় তখন একটা পাগল তার সামনে আসে এবং একটা মুচকি হাসি দিয়ে বলে যে ওটা তুই রেখে দে, তোর উপকার হবে। তখন রাসেল ভাই মনে পড়ে ওই যে গত রাতে যে স্বপ্ন দেখেছিল, বলেছিল যে কালকে তোমার উপকার হবে, সেটার সাথে মিলিয়ে ফেলে জিনিসটা, মিলিয়ে ফেলে এবং চিন্তা করে। হঠাৎ করে তার পাগলের কথাটা মনে পড়ে এবং পাগলের দিকে তাকায়, তো দেখে যে পাগলটা ভ্যানিশ ছিল না। আচ্ছা, তো ওই টাকার একটা অংশ দিয়ে ওই মিলাদ দেওয়া হয় এবং বাকি অংশটা দিয়ে তাদের ফ্যামিলিতে অনেক হেল্প হয়। ওকে। তো ওকে ঢাকা আবার ব্যাক করার পর সে কয়েকদিন পর সেই পাগলটা আবার তাকে স্বপ্নে বলে যে মানে হেসে হেসে বলে তোর ভাগ্যটা আজকে অনেক ভালো। তো আন্টি অফিসে যায়। তারপরের দিন অফিস থেকে যখন ব্যাক করে রাতে বা লিফট থেকে নামে তখন দেখে ঠিক আরেকটি খামটি খুলে দেখে 15,000 টাকা। তো তখন ওই যে আগের যে স্বপ্ন দেখেছিল ওটার সাথে মিল খুঁজে পায়। তো ধরেই নেয় যে প্রথমবার উপকার করছে বা এরকম উপকার করছে। তো ওটা দিয়ে তাদের ফ্যামিলিতে যে খারাপ অবস্থা ছিল তা থেকে মোটামুটি একটা পরিত্রাণ পায়। রাইট। তো এভাবে তাদের ঘরে যে মানে অনেক সময় হিসাবের বাইরেও কিছু কিছু টাকা পেত বা অনেক হেল্প হতো তাদের। এবং আমার ওই ফ্রেন্ড এখনো মাঝে মধ্যে মধ্যরাতে ওই সেই তীক্ষ্ণ আগরবাতি স্মেল পায় নির্দিষ্ট কিছু রাতে, যেমন ধরেন আমাবস্যা রাতে। তখন সে জেগে ওঠে এবং ফিল করে যে তার আশেপাশে কেউ একজন আছে। তো তারা এ ব্যাপারে কোনো স্টেপ নেয় না, মনে করে যে হয়তোবা অত্যন্ত ভালোবাসা থেকেই তাদের বাবা তাদের আশেপাশে থাকতে চায় তাদের আত্মাতে এবং তাদেরকে হেল্প করতে চায়। রাসূল ভাইয়ের ব্যাপারটা মানে ভৌতিক না হলে একটু অদ্ভুত বলা যায়। এই ছিল বেশ অদ্ভুত। এবং তারা তো নিশ্চয়ই ভয় পেতেন না এই ব্যাপারটা? ভয় পেতেন না, জাস্ট তারা ফিল করতেন যে তার বাবা করতেন। হ্যাঁ, আচ্ছা। এবং আচ্ছা, খুবই অদ্ভুত ব্যাপার। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আমার নাম ইমন আহমেদ। যে আমার দ্বিতীয় ঘটনাটি হচ্ছে 1998 সালে, যখন ক্লাস 8-এ পড়তাম আর কি আমাদের উচ্চ বিদ্যালয়ে। তো আমরা সব বন্ধুরা ক্রিকেট পাগল ছিলাম আর কি। আমার এই ঘটনাটি আমার একটা বন্ধুকে নিয়ে আর কি। ওই বন্ধু ঘটনাটি 4 দিন পরে মারা যায়। রিফাত করে নাম আছে ওই বন্ধুর ভিত্তি করে। যাই হোক, মূল ঘটনায় আসি। তো আমরা প্রত্যেকদিন স্কুল ছুটি শেষে আরমাটলা বাড়ি বালু মাঠের মধ্যে আমরা খেলাধুলা করতাম আর কি, ক্রিকেট খেলতাম। কারণ প্রতি শুক্রবারে, হাসপাতালের নামটা বলতেছি না আর কি। তো ওই হাসপাতালের মাঠে আর কি যেখানে আমরা খেলতাম আর কি প্রতি শুক্রবারে বন্ধু বান্ধবকে নিয়ে। তো ওই হাসপাতাল মাঠটার ঠিক পাশেই একটা দমঘর আছে, যেটা আপনারা পোস্টমর্টম বা যে লাশ কাটাকাটি করে এটার পোস্টমর্টমের ঘরটা। তো আমরা আমাদের বন্ধুদের মধ্যে অনেক বন্ধুরই ওই কারো বাবা বা কারো চাচা কেউ না কেউ ওই হাসপাতালের মধ্যে কর্মরত, মানে যে কোনো একটা দায়িত্ব থাকে। কেউ ডাক্তার, যেমন সজীবের বাবা ডাক্তার আছে বা অন্যান্য এরকম। তো এই জন্য আমরা এখানে খেললেও কেউ কোনো কিছু বলতো না। তো ঘটনাটি ঘটছিল শুক্রবার দিন। তো আমরা 3:30-4টার দিকে আমরা প্রায় 12 জন বন্ধু বান্ধব মিলে ওই ক্রিকেট খেলার জন্য ওই মাঠে গেলাম। তো ওই মাঠের মধ্যে 3:30-4টা এরকম হবে ওই সময় গিয়েছিলাম। তো মাঠের মধ্যে যখন গিয়েছে ওই আমাদের নিয়ম ছিল আর কি, আমরা যখন ওই মাঠে খেলতাম তো অনেক সময় বলটা আর কি আমরা যখন উঁচু করে শট দিতাম তো ওই বলটা অনেক সময় দম করে চলে যেত জানালা দিয়ে। তো আমাদের মধ্যে নিয়ম ছিল যার দ্বারা বলটা ওইখানে যেত সে কুড়িয়ে নিয়ে আসছে। তো আমরা অনেক সময় অনেক লাস্ট দেখছি, এক প্রকার ভয় ভীতি এরকম করতো না। প্রথম অনেক ভয় পেতাম ভিতরে যাওয়াতে, পরে আস্তে আস্তে যে রেগুলার ক্রিকেট খেলে ওইখানে এবং প্রায় যাওয়ার পরে এরকম ভয় পেতাম না। তো ঘটনার দিন রিফাত ব্যাটিং করতেছিল, তো একটু হালকা উঁচু শট করার পরে ওই জানালা দিয়ে বলটা চলে যায় দমঘরের ভিতরে। তো আমরা রিফাত সাধারণ নিয়ম অনুযায়ী ওই সে বল আনার জন্য, বল কুড়িয়ে আনার জন্য ওই দমঘরের ভিতরে যায় আর কি পোস্টমর্টমের ঘরে। আমরা বাইরে তার বল আনার অপেক্ষায় ছিলাম। তো ঠিক তার যাওয়ার খানিকক্ষণ পরে, প্রায় 3-4 মিনিট বা 5 মিনিট পরে রিফাতের একটা চিৎকার শব্দ পেলাম, চিৎকার করে। তো চিৎকার শব্দ পেয়ে আমরা সব বন্ধুরা ওই তাড়াহুড়ো করে দমঘরের ভিতরে প্রবেশ করলাম যে কি হয়েছে বন্ধু এরকম চিল্লাইছে। তো আমরা ওইখানে যা দেখি
যে একটা মহিলার লাশ মাটিতে মেঝেতে বিছানো অবস্থা, মারা যাওয়ার যে লাশটা থাকে, লাশ তো লাশই, ওর পাশে আমার বন্ধু ওই রিফাত সেন্সলেস অবস্থায় পড়ে রয়েছে, ঠিক লাশের পাশেই। এবং আমার বন্ধু যে রিফাতটা আছে তার ডান হাতের মধ্যে ওই যে আমাদের টেনিস বল যেটা খেলি আর কি, ওই টেনিস বলটা তার ডান হাতের মুষ্টিতে ছিল, এবং লাশের একটা হাত দিয়ে আর কি তার ডান হাতের কবজির উপর অংশটা চেপে ধরে রাখলো। তো আমরা এটা দেখে আমরাও সাধারণত হইল্লার চিল্লাচিল্লি শুরু করলাম। এর মধ্যে দমগড়ে কর্মরত 2 জন ছিল আর কি, কাকা পরে ডাকতাম, ওনারা আসলো, আইসা দেখলো, দেখার পরে ওনারা খুব অবাক হলো জিনিসটা এমন কেন। তো ওনারা অনেক চেষ্টা করছে আমার বন্ধুর হাত থেকে, ওই রিফাতের হাত থেকে ওই লাশের যে হাতটা সেটা বিচ্ছিন্ন করার জন্য অনেক চেষ্টা করার পরে ব্যর্থ হলো, বারবার চেষ্টা করার ব্যর্থ হওয়ার পরে আমাদেরকে বললো তোমরা সবাই বাইরে চলে যাও, ওই দেখতেছি কি করা যায়। তা আমরা আবার কি করলাম, বন্ধুকে অবস্থায় ফেলে রেখে বাইরে আসতে বাধ্য হলাম। তো আমরা সবাই বাইরে অপেক্ষা করতেছি। এর মধ্যে আমার যে বন্ধু সজিত, তার তার বাবা আর কি ডাক্তার, হাড় বিশেষজ্ঞ, তো উনাকে আর কি ডেকে নিয়ে আসা হলো। তো উনি আসছে এবং সঙ্গে আরো 2 একটা নার্স ছিল, ওনারা সবাই আইসা ভিতরে কি করছে না করছে সেটা জানি না, যেটা আমরা বাইরে ছিলাম সেটা দেখতে পারিনি। তো যখন আমার বন্ধুকে ওইখান থেকে 15-20 মিনিট পরে আর কি বের করে নিয়ে আসলো রোগীদের ট্রে বেড যেটা হয় সেটাতে করে, তখন লক্ষ্য করলাম যে আমার বন্ধুর যে ওই ডান হাত যেটাতে বল ধরেছিল আর কি, সে ডান হাতের কবজির উপরে একটা ব্যান্ডেজ করা, এবং বন্ধুটা সেন্সলেস অবস্থায় ছিল। তাকে এমার্জেন্সি ডিপার্টমেন্টে আর কি ভর্তি করা হলো, এমার্জেন্সি বিভাগে। তো ভর্তি করার পরে ঘন্টাখানেক পরে ওনারও হোশ আসলো। এর মধ্যে তার ফ্যামিলি থেকে তার বাবা মা, মানে রিফাতের বাবা মা সবাই আসলো। আইসা ওনারা আমাদেরকে অনেক বকাটকা দিল যে তোমরা কেন এখানে খেলতে আসো, এটা খারাপ জায়গা, এই ইত্যাদি অনেক কিছু। তো ওরাও রিফাতকে কি করলো, ওইখান থেকে নামটা কেটে নিয়ে ওর বাসায় নিয়ে চলে গেলো, আর আমরা যে যার মতো বাড়িতে চলে গেলাম সেদিনকার মতো। তো পরের দিন স্কুলে আমরা ক্লাস করলাম, ক্লাস করে পরে বন্ধুরা এখানে গেলাম আর কি দেখা করার জন্য রিফাতের বাসায়। রিফাত বিছানায় আর কি বিশ্রাম নিতেছিল, জেগেই ছিল আর কি। তাও জিজ্ঞেস করলাম দোস্ত কালকে কি হয়েছিল, তুই এভাবে সেন্সলেস হলি কেন? আমরা যখন গেলাম তো দেখলাম সেন্সলেস। তো ওই বললো যে দোস্ত আমি যখন বলটা কুড়াতে গেলাম তো বলটা ঠিক মহিলার লাশের পাশে ছিল, লাশের যে মাথার অংশটা আছে যে মাথার সামনেই ছিল। তো আমি বলটা যখনই ডান হাতে ধরলাম তখনই ওই মহিলার যে লাশটা আছে ওই মহিলাটা হাত দিয়ে আমাকে ধরলো। আশ্চর্য, একটা মরা মানুষ হাত দিয়ে ধরে কিভাবে? এই জিনিসটা দেখে আমি আর থাকতে পারলাম না, সেন্সলেস, চিৎকার মেরে সেন্সলেস হয়ে গেলাম। এরপর আমার কোনো কিছু মনে নাই। তো ওকে জিজ্ঞেস করলাম তোর হাতে ব্যান্ডেজ করলো, তো সেইটাও আমি জানি না কেন ব্যান্ডেজ করছে, কিন্তু আমার কাছে মানে এরকম অনুভব লাগে যে কেউ কাউকে খামচি দিলে যেরকম ব্যথা লাগে অনুভব, এরকম আমার জ্বলতেছে আর কি। আর শরীরে আমার প্রচুর জ্বর। তো বলার পরে আমরাও বলে আর কি বললাম, ওই দিনকার মতো চলে আসলাম। তো এইভাবে প্রায় 6 দিন যাবত আমার বন্ধু এভাবে জ্বরে ভোগলো। জ্বরে ভরা করার পর আমরা 7ম দিনের মাথায় আমরা ক্লাস করছিলাম সব বন্ধু, তখন স্কুল থেকে স্কুলে নোটিশ আসলো যে রিফাত মারা গেছে। আমার বন্ধু মারা গেছে, খবরটা শোনার পর খুব অদ্ভুত অবাক হলাম আমরা, আশ্চর্য ব্যাপার, এত সুস্থ একটা ছেলে কিভাবে মারা যায়। তা আমরা গেলাম ওর বাসায় দেখার জন্য। তখন লাশটা আর কি গোসল টোসল করে জানাজার জন্য প্রস্তুত করা হয়, সে অবস্থায় ছিল। তো এখানে বলা বলিতে শুনলাম যে ডেঙ্গু জ্বর, ওই ডাক্তাররা নাকি বলছে ডেঙ্গু জ্বরের আক্রান্ত করে মারা গেছে। তখন বাংলাদেশের মধ্যে আতঙ্কিত ছিল ডেঙ্গু জ্বর ভাইরাস জনিত কারণে, তো এই কারণে নাকি মারা গেছে। তারপরে আমার মনে সবসময় ওই ঘটনার পর থেকে আসলে আমি সবসময় আমার মনে একটা চিন্তা থাকতো যে একটা সুস্থ ব্যক্তি কিভাবে মারা যায়, খুব টেনশন ফিল করতাম। আর তখন এই যে জিন টিন বা ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি কোনো আইডিয়া বা আমার কোনো এরকম জ্ঞান ছিল না, ইফরিত জিন বা অন্যান্য জিনের সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না। তো আমি 3 বছর পরে যখন 2001 যে ঘটনা, ওইটার পরে আমি যখন সেগুলো শিখতে পারলাম, তখন আমি আমার বন্ধুর যে বাবা যে ডাক্তারটা ছিল আর কি, ওনার কাছে জিজ্ঞেস করলাম আঙ্কেল আসলে ঘটনাটা ওই দিনকে কি হয়েছিল, ওই মহিলা কিসের লাশ, মানে কি ছিল যে ওই মহিলাটা এভাবে করলো কিভাবে, তা কি সম্ভব? তখন আমার বললো ইমন দেখো আসলে ওই মহিলাটা সুসাইড করছে, এবং সুসাইড করে লাশ ওনার পোস্টমর্টমের জন্য কোন এক থানার থেকে আর কি ওইখানে নিয়ে আসলো। তখন আমার বুঝতে বাকি রইল না এটা আসলে ইফরিত বা খারাপ জিন বা খারাপ আত্মার কারণে আমার বন্ধুর মৃত্যু ঘটেছিল। হয়তো আজকে আমার বন্ধুকে স্মরণ করি, যখন আমি এই ঘটনা বলতেছি আমার কাছে খুব খারাপ ফিল লাগতেছে, সে বন্ধুর চেহারা, সে বন্ধুর দিনগুলো এখনো মনে পড়ে। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ আপনার। আমাদের পরবর্তী অতিথির কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসনার্স, আমার নাম। তো আমার নিজের এক্সপিরিয়েন্স করা স্টোরিটি আমি আগে কারোর সাথে শেয়ার করিনি। এটা অলমোস্ট 1 ইয়ার আগে হবে। আমার কলেজের দেওয়া প্র্যাকটিক্যালগুলো আমার রাত জেগে করার অভ্যাস ছিল।
তো এরকম একদিন আমি রাত জেগে প্র্যাকটিক্যাল করছিলাম এবং ঠিক একটা সময় আমার মনে হলো যে রেস্ট নেওয়া দরকার। আমি বালিশের সাথে হেলান দিয়ে জাস্ট রেস্ট নিচ্ছিলাম এবং হঠাৎ আমার ঘড়ির দিকে চোখ পড়ে। তখন আমি তাকিয়ে দেখি ঠিক রাত 12টা। এরপরে আমার এমন ফিল হয় যে আমি এই ঘড়ির দিকেই তাকিয়ে আছি জাস্ট থান্ডার হয়ে, এবং বোবায় ধরলে যেরকম হয় রাসেল ভাই, যে মানুষ নড়তে পারে না বা কিছু করতে চাইলেও সেটা করতে পারে না যে কারণেই হোক। তো আমার ওরকমটি হলো যে আমি মানে স্থির হয়ে আছি, কিছু করতে পারছি না, জাস্ট উঠতে পারছি না। তো এরকম কিন্তু আমি বুঝতে পারি যে ঘড়ির সময়টা যাচ্ছে এবং একটা পর্যায়ে এমন হয় যে 12টা থেকে টানা 2 ঘন্টা আমি ভাবে ধ্যান করে থাকার পর তখন আমার ধ্যানটা ভাঙে এবং সকালে উঠে আমি সবাইকে শেয়ার করি, বাট এটা কেউ বিশ্বাস করতে চায় না, কারণ সবাই মনে করে এটা হ্যালুসিনেশন, হয়তোবা আমি এটা স্বপ্নে দেখেছি। তো এভাবে কয়েকদিন পরে আবার প্র্যাকটিক্যাল করছি, ঠিক এরকম রেস্ট নিচ্ছি, তখন আবার রাসেল ভাই ঠিক সে 12টার দিকে আমার ঘড়ির দিকে চোখ পড়ে এবং আবারও আমি সেই থান্ডার হয়ে যাই এবং আমার নড়াচড়ার কোনো শক্তি থাকে না। মনে হয় যে কোনো একটা শক্তি আমাকে ঠিক ওইভাবেই চেপে ধরে রেখেছে, যেভাবে আমি নড়তে পারছি না এবং ঘড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এরকম টানা 2 ঘন্টা মানে ধ্যান করে থাকার পর 2টার দিকে আবার ধ্যানটা ভাঙে এবং তারপর আমি লাইট জ্বালিয়ে সারা রাত জেগে থাকি। এরকম 2 দিন একই ঘটনা হওয়ার পর আম্মুকে একটু ঘটনা আসতেই, কিন্তু আম্মু বিশ্বাস করে না, জাস্ট হেসে উড়িয়ে দেয়। তার 1 বা 1.5 মাস পর এরকম আমি পড়ালেখা করছি রাত জেগে। তো বইটা রেখে আমি, ওই দিন ছিল শুক্রবার, জাস্ট ভূতের মতো শুরু হলো, তখন আবার আমি ঘড়ির দিকে চোখ পড়ে, তখনও ঠিক রাত 12টা বাজে। তো তখন আমার সেই একই অবস্থা, বোবায় ধরার মতো অবস্থা, আমি জাস্ট এক দৃষ্টিতে ঘড়ির দিকে তাকিয়ে থাকি, নড়ার শক্তি আমি পাই না। তারপর একটা পর্যায়ে আসে যে আমি ঘুমিয়ে যাই, অন্য দিনের মতো পরে আমার ঘুমটা আর ভাঙে না। তো ওই দিন আমি স্বপ্ন দেখি যে আম্মুর রুম থেকে কেউ একজন দৌড়ে আসছে, আমি পায়ের সাউন্ডটা আগে ফিল করি এবং স্বপ্নের ভিতরে ফিল করি যে রুমের লাইটটা অফ করা। তখন আমি ভয়ে জাস্ট চোখটা বন্ধ করে রাখি এবং ফিল করি যে আমার খাটের পাশে এসে কেউ একজন দাঁড়ানো। তো আমি চোখটা আস্তে করে খুলে দেখি যে কোনো একটা অবয়ব জাস্ট আমার দিকে মাথা ঝুঁকে তাকিয়ে আছে। তো আমি এত ভয় পাই, সাথে সাথে চোখ বন্ধ করে ফেলি এবং কাঁপতে থাকি। তখন ওই ঘুমের ঘরেই আমি এক প্রকার আমার খাট থেকে লাফ দিয়ে আম্মুর রুমে দৌড়ে যেতে থাকি। যখন রুমটা ক্রস করি তখন নর্মালি আমার আম্মুর রুমে ঢোকার কথা, কিন্তু রাসেল ভাই তখন আমি স্বপ্নে দেখেছি আমি এমন একটা এলাকায় প্রবেশ করেছি যেটা ছিল পুরো একটা ফাঁকা ময়দান এবং খ্রিস্টানদের কবরস্থান যেরকম ওই যে অনেকটা সাইন থাকে, সব কবরগুলোতে এরকম সাইন, মানে আমি বুঝতে পারছিলাম যে এটা একটা কবরস্থান। তো আমি আম্মুকে খুঁজতে থাকি এবং প্রচন্ড জোরে দৌড়াতে থাকি। তখন একটা পর্যায়ে আমি ফিল করি যে পেছন থেকে কেউ একজন আমার ডান কাঁধে আঁচড় মারে এবং তখন আমি পিছনে তাকাই এবং সাথে সাথে আমার ঘুমটা ভেঙে যায়। তো সকালবেলা আমি এটা কাউকে বলি না আর। এরপর কয়েকদিন পর আমি গোসল করার পর আমার ঠিক ডান কাঁধে খেয়াল করি যে 3টি আঁচড়ের দাগ এবং তার ভিতরে একটি দাগ এখনো রক্তবর্ণ এবং মাঝে মাঝে গোসল করার পর এখনো সেটা ফুটে ওঠে, যার আসলে আমাকে আজও স্টোরিটা মনে করিয়ে দেয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মনিরুল ইসলাম বলছি। আমি চট্টগ্রামের বাঁশখালী উপজেলা একটি এনজিওতে কর্মরত আছি। তো আমার লাইফে একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা আমি এখন আপনাদের শেয়ার করতে যাচ্ছি। তো আমার ঘটনাটা ঘটে গত বছর অগাস্টের দিকে। তো গত বছর অগাস্টে আমি আসলে আমাকে আমার যে কর্মস্থান এখানে আমাকে রিক্রুট করা হয়। তো শর্ট টাইমের মধ্যে আমাকে আসলে এখানে পাঠানো হয়, যার জন্য আমি কোনো ধরনের বাসা বা থাকার জায়গা আমি ব্যবস্থা করতে পারিনি, যার জন্য আমাকে আমার কর্তৃপক্ষ এখানে আমার অফিসের গেস্ট রুমে থাকার ব্যবস্থা করেন। তো আমি আসলে এখানে চলে আসি এবং থাকা শুরু করি। আমার অফিসের অন্যান্য যে কর্মকর্তা আছেন ওনারা দিনে থাকেন, অফিস টাইমে থাকেন, তারপরে চলে যান। এখানে আমি একাই থাকি। আর আমার অফিসের লোকেশনটা এরকম যে আমার অফিসের মোটামুটি 2 দিকে মাঠ, 2 দিকে পিছনের দিকে এবং ডান দিকে মাঠ, বাম দিকেও মাঠ কিন্তু ছোট, এরপরে জঙ্গল, আর সোজা সামনে একটা রাস্তা যে অন্য একটা বড় রাস্তার সাথে মিলেছে। তো যাই হোক, এখানে এই অফিসে আমার তেমন কোনো মানুষ থাকে না, আশেপাশে 2-3 মিনিটের পথ পরে হয়তো বসতি আছে। আর এখানে আমাদের বাসাটার মধ্যে জাস্ট আমার অফিসটা আর হচ্ছে বাড়িওয়ালা উনি থাকেন, তেমন কোনো মানে কোলাহল বা কিছুই নেই। তো একটা পর্যায়ে আমি আসলে এখানে বেশ ভালোই লাগে, একা থাকি, রাত জেগে টিভি দেখি,
বাইরে হোটেলে খাই। তো এরকম বেশ কিছুদিন যাওয়ার পরে আমি আসলে বলিনি যে আমি একজন চেইন স্মোকার, আর এখানে যে একা থাকার দরুন আমার সিগারেটটা একটু বেশি খাওয়া হচ্ছিল। তো এর জন্য আমি আসলে বাইরে রাতে খেয়ে আসার সময় আমি 2 প্যাক করে সিগারেট নিয়ে আসতাম। তো ইমার্জেন্সি সিগারেট 1 প্যাকেট আমি রেখে দিতাম, অন্য প্যাকেটটা ভেঙে টিভি দেখতাম আর স্মোক করতাম। তো প্রতিদিন আমার মোটামুটি 8-10টা সিগারেট রাতে ওই সময়ের মধ্যে আমি খেয়ে বাকি সিগারেট গুলো প্যাকের মধ্যেই আমার যে বেডসের টেবিল যেটা ওটার উপরে রেখে আমি ঘুমিয়ে যেতাম। তো বেশ ভালোভাবে যাচ্ছিল। তো আমি এখানে আসার 15 দিন বা 20 দিন পরে হঠাৎ একদিন নোটিস করলাম যে আমার সিগারেট প্যাকেটটা ফাঁকা এবং সেটা ফ্লোরে পড়ে আছে। তো আমার কাছে কিছুটা অ্যাবনর্মাল মনে হয়নি যদিও, কারণ এটা হতে পারে যে আমি রাতে হয়তো খেয়ে রেখে দিয়েছি, আমার যেটা মনে নেই, হয়তো রুটিন মাফিক যেটা হয় সেটার ব্যতিক্রম ঘটেছিল, এর জন্য আমার তেমন একটা টেনশন হয়নি। যাক, এরপরে আমি ওটা ভুলে গেলাম। এরপর 2-4 দিন পরে হঠাৎ করে আরেকদিন নোটিস করলাম যে ওখানে সিগারেট প্যাকেটটা ওইখানে পড়ে আছে, সিগারেট ভিতরে নেই। তো তখনও আমার তেমন কিছু মনে হয়নি, আমি ভেবেছিলাম যে হয়তো রাতে খেয়েছি। কিন্তু এরপরে সপ্তাহখানেক পরে যেটা ঘটলো, ওই দিন আমার প্রিয় দলের খেলা ছিল। তো অনেক রাত পর্যন্ত, প্রায় রাত 4টা পর্যন্ত আমি ওখানে আসলে খেলা দেখছিলাম। এবং আমার স্পষ্ট মনে আছে যে আমার যে সিগারেট প্যাকেটটা আমি ভাঙিয়ে ওখান থেকে সবগুলো সিগারেট খেয়ে বাকি যে আমার যে ইমার্জেন্সি প্যাকেট সেটা থেকে আমি 2টা কি 3টে সিগারেট খেয়ে বাকি যে সিগারেট গুলো ছিল সবগুলোই আমি ওখানে রেখে আমি ঘুমিয়ে পড়ি। তো পরদিন সকালবেলা আমার একটা বদ অভ্যাস হচ্ছে, আমি সকালে চা নাস্তার সাথে একটা সিগারেট খাই। তো তখন আমি ওই প্যাকটা খুলে দেখি যে কোনো সিগারেট নেই, কিন্তু প্যাকটা আসলে ফ্লোরে পড়েছিল না, প্যাকটা ওয়ার্ড্রোবের উপরে, সরি আমার যে বেডসের টেবিল ওটার উপরে রাখা ছিল। তো তখন আমি কিছুটা অবাক হই যে কি ব্যাপার, আমি তো আজকে শিওর যে কালকে রাতে আমি আসলে এতগুলো সিগারেট খাইনি। মানে স্পষ্ট মনে ছিল যে ওখানে মিনিমাম 17টা সিগারেট বা 16টা সিগারেট ছিল। তো তখন একটু অবাক হই এবং একটা জিনিস মাথায় আসে যে এখানে আসলে তেমন আমি থাকার আগে কেউ তেমন থাকতো না, খুব রেয়ার গেস্ট আসতো, ওনারা থাকতেন। তো প্রচুর পরিমাণে ইঁদুর, এটা আমি আগেই দেখেছিলাম যে প্রচুর ইঁদুর আছে এখানে। হয়তো আমি মনে করলাম যে ইঁদুরে হয়তো এগুলো যে কোনো ভাবে নিয়ে যাচ্ছে। যাই হোক, আমি এরপর থেকে শুরু করলাম একটা বিস্কিটের জারের মধ্যে সিগারেটের প্যাক রাখা শুরু করলাম। এনে আমি ওটার মধ্যে প্লাস্টিকের একটা বিস্কিটের জারের মধ্যে রাখা শুরু করলাম। তো হঠাৎ করে একদিন 1 সপ্তাহ পরে, ওই দিন আমার মনে আছে যে আমি বেশি সিগারেট খাইনি। ওই দিন আমার আসলে একটু শরীরটাও খারাপ ছিল দেখে, জ্বর ছিল, যার জন্য সিগারেট খুব কম খেয়েছিলাম। হয়তো 5টা কি 6টা সিগারেট খেলাম, বাকি হয়তো 14-15টা সিগারেট প্যাকেট রয়ে গেছে। তো পরদিন সকালে আবার নোটিস করলাম যে আমার জারের মুখ খোলা এবং ভিতরে সিগারেটের প্যাকেটটা ফ্লোরে পড়ে আছে এবং কোনো সিগারেট ভিতরে নেই। তখন আমার কিছুটা ভয় লাগলো, কারণ এখানে আসলে অফিসের বাইরে কোনো সিকিউরিটি বা কোনো নাইট গার্ড নেই, কিন্তু তারপরে সিকিউরিটি ব্যবস্থা বেশ ভালো। বাইরে বাসার সাথেই গেট, তারপরে আমার যে মূল গেট অফিসের, এটাও বেশ শক্তপোক্ত। তো এখানে আসলে ঢোকার কোনো ওয়ে নেই এবং আমার যে জানালা থাই অ্যালুমিনিয়ামের, এটা আমি রাতে টোটালি লক করে ঘুমাতাম। আর বেসিক্যালি লক না ছাড়াও যদি খোলাও থাকে, সেটা আসলে বাইরে থেকে আমি যেখানে আমার ওই যা রাখতাম সেখানে হাত দিয়ে এটা নেওয়াটা অসম্ভব। আর যদি কেউ নিয়েও থাকে তাহলে প্যাকেট সহ নিবে, প্যাকেটটা ফেলে সিগারেট গুলো নিবে না। আমার কাছে একটু আজব লাগলো কি হচ্ছে। তো কিছুটা ভয় পেয়ে আমার মনে হচ্ছিল যে এটা কি হচ্ছে। তো আমি আসলে আমার অফিসে আসার পর কলিগদের সাথে শেয়ার করার পর তারা আসলে এটা বিশ্বাস করছিল না, হাসাহাসি করে উড়িয়ে দিচ্ছিল। তো আমি আসলে কি করব। তো ওখানে আমার আসলে এখানে বাসাও খোঁজা শুরু করছি যে এখানে আসলে আমি থাকবো না, কিছুটা ভয় লাগছিল। তো বাসা পাচ্ছিলাম না দেখে না ওখানে থাকতে হচ্ছিল। তো এমন অবস্থায় আমার আরো সপ্তাহখানেক পরে হঠাৎ করে একদিন নোটিস করলাম যে সকালবেলা যেটা হচ্ছে যে আমার ইমার্জেন্সি সিগারেট সেটা থেকে আমার বেডসের টেবিলের মধ্যে একটা ড্রয়ার আছে, ড্রয়ারের মধ্যে রেখে বাকিটা আমি আসলে ওর উপরে রাখতাম জারটার মধ্যে। তো জারের সিগারেটটাও তো নেই এবং আমার যে ইমার্জেন্সি সিগারেটের প্যাকটা সেটাও ওখানে নেই, প্যাকটাও আমি খুঁজে পাচ্ছি না এবং সিগারেট তো নাই। তো এমন অবস্থায় আমি আসলে বেশ ভয় পেয়ে যাই যে কি হচ্ছে সব। যাই হোক, আমি আসলে আমার নিজে চিন্তা করতে থাকি যে কি হচ্ছে এবং কেন হচ্ছে। তো আমি মোটামুটি পরের দিন আমি যেটা করি যে আমি অফিসের মধ্যে নামাজ পড়া শুরু করি এবং আমি চিন্তা করলাম যে হয়তো এখানে কেউ কোনো এক্সিস্টেন্স আছে যিনি চাচ্ছেন না যে আমি স্মোক করি।
তো আমি আর অফিসের মধ্যে স্মোক করার চেষ্টা করলাম না, আমি বাইরে থেকে স্মোক করে আসতাম এবং অফিসে নামাজ পড়া শুরু করলাম। আমি অফিসে নামাজ পড়তাম, ওখানে নামাজ পড়া শুরু করলাম। তো বেশ কিছুদিন বেশ ভালো গেল, কোনো ধরনের কোনো অঘটন ঘটলো না। তো আমি আসলে রাতে এখানে যেহেতু আমি বাইরে খাইতাম, খাওয়ার ব্যবস্থা ঘরে কিছুই ছিল না, এর জন্য বাইরে থেকে আমি রাতের জন্য নাস্তা যেমন রুটি, কলা, বিস্কিট এই ধরনের খাবার, শুকনো খাবার নিয়ে আসতাম। ওগুলো আমি আসলে এখানে যে আমার বেডসাইড টেবিলের উপরে আমি রেখে ঘুমাতাম। তো আগে কখনো এটার উপরে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া হয়নি। তো ওগুলোই আমার সকালের নাস্তা ছিল, ওগুলো রাতে খিদে লাগলে খেতাম। তো একদিন সকালে উঠে দেখি আমি যে আমার আসলে আমি বেশি কলা আনতাম না, 4টা কলা আনতাম আর ব্রেড আনতাম একটা, কিছু বিস্কিট থাকতো 1 প্যাক বা 2 প্যাক যার মধ্যে। তো একদিন সকালে উঠে দেখি যে বেশ ভালোভাবে কলাগুলো খাওয়া, ওই যে কলাগুলো আসলে আনতাম হলো আপনার কলার যে ছড়া থাকে ওখান থেকে কেটে নিয়ে আসতাম, যার জন্য 4টা কলাই একসাথে থাকতো একই বোটায়। তো কলাগুলো ওই একই বোটায় আছে কিন্তু ভিতরে যে কলা যেটা আমরা খাই ওটা নেই, এবং আপনার রুটিটার প্যাকেটটা খোলা এবং ওখান থেকে বেশ মোটামুটি হাফ পরিমাণ রুটি খাওয়া, কিন্তু আমার কুকিজ গুলো কিছু হয়নি, মানে বিস্কিট গুলো কিছু হয়নি। তো তখন আমি আসলে প্রচন্ড ভয় পেয়ে যাই। তো তখন আমি আসলে আমার আরো যারা কলিগ, এখানে স্থানীয় কিছু কলিগ আছে, ওদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা। ওরা আসলে তখন কিছুটা বিশ্বাস করলো, বললো যে আসলে কিছু না, তুমি একটু করো, আরো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটা ভালোভাবে থাকার চেষ্টা করো, অথবা কোনো হুজুর বা কারোর সাথে একটু তুমি এটা আলাপ করো। তো আমি আসলে কারোর সাথে আলাপ করতে আমার আর ভালো লাগছিল না, আমার খুব আনইজি লাগছিল, কি ব্যাপার, কি ভাববে তারা। এর জন্য আমি যেটা করি, ঘরটা একটু সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে এখানে থাকা শুরু করি আবার। তো কয়েকদিন ধরে কিছুই হচ্ছিল না। তো একদিন খুব আচ্ছা, এরপরে করি কি, আমার কুকিজ, বিস্কিট, রুটি যা যা আমি কিনি সবগুলো একদিন আমি একদিন না, ওই দিন থেকে আমি বেডের মধ্যে নিয়ে, আমার বিছানা মশারির ভিতরে নিয়ে আমি ঘুমানো শুরু করি। যার কারণ আমার আসলে এখানে আমার তেমন কিছুই থাকে না, ওগুলো আমি মোটামুটি বেডের মধ্যে নিয়েই ঘুমাই। তো কয়েকদিন পরে, প্রায় 1 সপ্তাহ পরে একদিন হঠাৎ করে রাতে আমি খুব একটু মানে বেশ শব্দে আমার ঘুম ভাঙে। তো সাথে সাথে আমি বেডশিট টিপ দিয়ে আমার বাতিটা জ্বালাই। তো আমি যেটা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে আমার ওখানে আমার লাগেজটা, আসলে এখানে আমার কাপড় রাখার মতো কিছু ছিল না, তো লাগেজটার কাপড়গুলো সব ছড়াইয়া ছিটাইয়া আছে। আমার লাগেজের মধ্যে যে কাপড়গুলো ছড়ানো ছিটানো, বিভিন্ন জায়গায় ফালানো। আমার যে বেডসাইড টেবিলটা সেটা কাত হয়ে আছে, এবং আমার এখানে আমি ওই যে মিনারেল ওয়াটারের বোতল নিয়ে আসতাম, এই মিনারেল ওয়াটারের বোতলগুলো সবগুলো কাত হয়ে আছে এবং বোতলের মুখগুলো খোলা। তো আমার যে কাপড় চোপড় সবগুলো পানিতে ভিজে চুপাচুপ হয়ে গেছে। এবং হঠাৎ করে আরেকটা জিনিস আমার মাথায় আসলো যে আমার ফোন আমার পাশেই ছিল, আমি ফোনটা কোথাও খুঁজে পাচ্ছি না। তো মানে আমি আসলে কি করবো, আমি চিন্তা করছি এখন দৌড় দিব। তো ফোনটা হাতাচ্ছি, আমি ফোনটা খুঁজে পাচ্ছি না। তো কি করব, এখন ফোনের চিন্তা না করে আমার ওই যে সিগারেটের আমার যে লাইটার, ওটার সাথে একটা ছোট্ট একটা লাইট আছে, তো ওটা নিয়ে আমি দৌড় দিচ্ছিলাম। দৌড় দিয়ে যাচ্ছি, তখন আমি দেখতেছি যে আমার ফোনটা আসলে যে দরজার বাইরে, মানে মূল দরজা না, আমার যে রুমটা ছিল ওটার বাইরে একটা আমাদের একটা ফায়ার এক্সিস্টেন্স যেটা বলে যে একটা ওই যেটা ওটার উপরে রাখা, কিন্তু ইম্পসিবল। ওখানে আমি কখনোই মানে রাতে তো যাই না, আর রাতে শোয়ার পরে যাই না, আর আমি শুয়ে শুয়ে কিছুক্ষণ নেট ব্রাউজ করে তারপরে ঘুমাই। এটা আমার মনে আছে যে আমার বেডের ওখানে রাখা। তো যাই হোক, আমি ফোনটা কোনো রকম ওখান থেকে নিয়ে দৌড় দিয়ে বাসা থেকে বের হয়েছে আমার ওই যে 2-3 মিনিটের পথ দূরে একটা মসজিদ, ওই মসজিদে যেয়ে আমি বারান্দায় বসি। তো বসতে বসে আমি লক টক কিচ্ছু করি না। তো কিছুক্ষণ বসার পরে ওখানে যে ইমাম সাহেব উনি আসলেন এবং মুয়াজ্জিন আসলেন। তো ওনারা আজান দিলেন, আমার দেখে বললেন কি ব্যাপার, আপনি এখানে কেন এত রাতে? উনি আমাকে চিনতেন। তো আমি বললাম যে হুজুর একটু প্রবলেম হয়েছে, আমার এরকম প্রবলেম হয়েছে। তো ওনাকে আমি সব ডিটেলস খুলে বলার পরে উনি আসলে বললো চলেন তাহলে না, ফজরের নামাজটা পড়ি এখানে, তারপরে আমরা দেখে আসি। তো ওখানে আমরা একসাথে ফজরের নামাজ আদায় করে ওখান থেকে আমার অফিসে গেলাম। তো অফিসে যাওয়ার পরে আমার স্পষ্ট মনে আছে, মনে থাকার কোনো প্রশ্নই আসে না যে আমি অফিস থেকে বের হয়ে আসছি, আমি দরজাটা লক করিনি কিন্তু বাইরে থেকে জাস্ট টেনে দিয়ে আসছি। তো আমি যখন ওটা খুললাম, বাইরে থেকে ছিটকিনিটা খুলে, কিন্তু আমার এখন এটা খুলতেছে না, ভিতর থেকে লক করা, যেটা ইম্পসিবল, কারণ ভিতরে তো আমি ছাড়া কেউ থাকতো না। তো তখন হুজুর মনে করলেন যে হয়তো কেউ ভিতরে ঢুকছে। অনেকক্ষণ নক করলাম, কোনো সারা শব্দ নেই। বাইরে থেকে টর্চ মেরে জানালা থেকে দেখার চেষ্টা করলাম ভিতরে কেউ আছে কিনা, কিছুই নেই। তো পরে জমিদারে ডাকা হলো, তারপরে অফিস ওই দরজাটা ধাক্কায়া দুজনে মিলে খুলে ভিতরে ঢুকে সেম অবস্থা দেখতে পেলাম। আমার কাপড় চোপড় গুলো সব ফ্লোরে ফেলানো, আমার
মানে বিস্কিট টিস্কিট সব ওরকম ছড়ানো ছিটানো ফালানো, আমার ওই পানির বোতলগুলো পানিতে ভেসে যাচ্ছে সব এরকম দেখে তো হুজুর বললেন যে আপনি আসলে এখন আর এখানে থাকার দরকার নেই, আপনি ইমার্জেন্সি কোথাও চলে যান, এখান থেকে শিফট করেন। এখানে আসলে উনিও ওরকম এক্সপার্ট কেউ না, কিন্তু ওনার কাছে মনে হয়েছে যে এটা ঘটনাটা খুব খারাপের দিকে যাচ্ছে, খারাপ কিছু করতে যাচ্ছে। তো আসলে এরপরে আমি ওই দিনই আমি ওখান থেকে শিফট করি, কিছুদিন আমার কলিগের সাথে তার বাসায় থাকি, এরপরে ওখান থেকে বাসা চেঞ্জ করে চলে যাই। কিন্তু এরপরে ওখানে কখনো রাতে থাকার সাহস করিনি আমি, এবং পরবর্তীতে আমি জমিদারের কাছে অনেক জিজ্ঞেস করি যে কি ব্যাপার, আপনার বাসায় কি কোনো প্রবলেম ছিল বা আগে? বলে না, এরকম কোনো কিছু ছিল না। তো কিছুদিন পরে আমি একদিন আমার যে অফিসের পুরনো যারা কর্মরত আছেন আর কি, ওনাদের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই কোনো কিছু এরকম ছিল কিনা, কেউ কিছু জানেন কিনা। তো উনি বললেন যে এখানে আগে আসলে বেশ কয়েকজন থাকতেন। কয়েকজন বলতে এখানে একজন নাইট গার্ড ছিলেন, যিনি কিনা আপনার কয়েক বছর আগে উনি বাইরে দরজাটা লক করে দরজার পাশেই ঘুমাতেন, একদম ফ্লোরে। তো উনি প্রায় লক্ষ্য করতেন যে দরজাটা খোলা, উনি সকালে ঘুম থেকে উঠে দেখতেন দরজা খোলা। এইটুকুই ওনারা জানেন, এর বাইরে কি হয়েছিল। কিন্তু কিছুদিন পরে আর উনি ওই নাইট গার্ডটা চাকরি ছেড়ে দিয়ে চলে যান। এরপরে আর এখানে আসলে কখনো নাইট গার্ড রিক্রুট করা হয়নি। তো আসলে এই ছিল আমার ঘটনা। তো এরপরে যদিও আমার আর কিছু ঘটেনি, ভালো লাগলে শোনাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টোরিতে। আমাদের পরবর্তী অতিথি আছেন আমাদের সাথে অলরেডি, আমরা তার কাছে যাব এবং তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার স্টোরিতে যাব আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি স্বপ্নিল, আমি এসেছি মহাখালী থেকে। জি ভাই, আমার এই কাহিনীটা খুব বেশি দিন আগের নয়, এই কাহিনীটা হচ্ছে আমার 2 থেকে 3 মাস আগে ঘটে। জি আমার এক বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম আমি আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, 1:30টার মতো বাজে তখন। আর আমি বলে রাখি আমার বাসা হচ্ছে মহাখালীতে। এরিয়াটা হচ্ছে অনেকটা পুরান ঢাকার মতো, অনেক অলিগলি আছে। আচ্ছা যাই হোক, আমি 1:30টার সময় যখন বিয়ের দাওয়াত থেকে আসছিলাম, আসার সময় আমার সাথে ছিল আমার ফ্রেন্ড হৃদয় এবং এলাকা সম্পর্কের আমার এক ভাস্তি, ওর নাম হচ্ছে রোশনি। আমরা 3 জন, আর আমাদের পিছনে 10 থেকে 20 হাত পিছনে ছিল রোশনির ফ্যামিলির 3-4 জন মেম্বার। আচ্ছা, আমরা 3 জন প্রথমে একসাথে ছিলাম। এরপর হৃদয়ের বাসা হচ্ছে আমাদের বাসার আগে, এজন্য ও আগে বাসায় চলে যায়। ও বাসায় চলে যাওয়ার পরে আমি আর রোশনি আমরা 2 জনে একসাথে হাঁটছি আর কথা বলছি। জি এক পর্যায়ে আমি আমার বাসায় ঢুকে যাব এমন সময় একটা বৃদ্ধ মহিলা, সাদা কাপড় পরা, জি কপালে সাদা সিঁদুর দেয়া, লম্বালম্বি ভাবে আমার সামনে আসলো। আমার সামনে এসে আমাকে জিজ্ঞেস করলো চিড়িয়াখানার রাস্তা কোন দিকে। আচ্ছা, আসলে ভাইয়া আমি হচ্ছে মহাখালীতে থাকি, এখান থেকে রাত 1:30টায় চিড়িয়াখানায় যাওয়ার রাস্তা মানে আমি চিন্তাই করতে পারিনি এটা। আমি ভাবলাম যে আমি হয়তো কোনো ভুল শুনেছি। এরপর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কোথায়, কোন জায়গা। উনি দ্বিতীয়বার আমাকে বললেন চিড়িয়াখানা যাওয়ার রাস্তা। আমি একটু অবাক হয়ে উনাকে জাস্ট মেন রোডে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিলাম, যেহেতু এখান থেকে ডিরেকশন দেওয়া সম্ভব নয়। আর আমি ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে আমার বোনকে বললাম যে আপু, একটা মহিলার সাথে দেখা হলো, উনি আমাকে বললো চিড়িয়াখানা যাওয়ার রাস্তা কোন দিকে। তো আমার আপু আমাকে বলতেছে যে এত রাতে 1:30টায় আবার একজন মহিলা চিড়িয়াখানা যাওয়ার রাস্তা কোন দিকে বললো, এটা কি মানে অন্য কিছু ছিল নাকি কি ছিল। এরপর আমার মধ্যে আসলে একটা ভয় ঢুকে। এর পরের দিন আমি আমার সেই ভাস্তিকে জিজ্ঞেস করি যে রশনি, তুমি কি আমার সাথে কোনো মহিলাকে কথা বলতে দেখেছিলে নাকি? ও বলে যে হ্যাঁ, একটা মহিলা তো তোমার সাথে কথা বললো, মিরপুরে এই চিড়িয়াখানা যাওয়ার রাস্তার কথা জিজ্ঞাসা করলো। এরপর আমি জানলাম যে যাক, আমি একা দেখিনি, ও দেখছে। এরপর ওর ফ্যামিলির মেম্বারদের আমি জিজ্ঞাসা করলাম, যারা আমাদের থেকে 10 থেকে 20 হাত পিছনে ছিল, যে আপনারা কোনো কিছু দেখেছিলেন কিনা, যে কোনো সাদা কাপড় পরা কোনো মহিলা আমাদের সাথে দেখেছিলেন কিনা যে আমাদের সাথে কথা বলছে। ওনারা বললো যে ওনারা কোনো মহিলাকে দেখেনি। কিন্তু রাসেল ভাইয়ের কথা হচ্ছে ওই মহিলাকে আমি দেখিয়ে দিলাম মেন রোডের রাস্তা। উনি মেন রোডের দিকে গেলেন। আর উনি যদি মেন রোডের দিকে যায় তাহলে ওই রশনির ফ্যামিলির মেম্বারদেরকে অবশ্যই ওনারা ক্রস করতে হবে। তাহলে ওনারা কেন দেখলো না? এটা কি তাহলে মানুষ ছিল নাকি অন্য কিছু ছিল? এটাই ভাই আমার স্টোরি। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। চমৎকার একটা ঘটনা, অন্য রকম একটা ঘটনা শুনতে। আসসালামু আলাইকুম, আমার নাম এস আহমেদ বিতান। আপনারা হয়তো চিনবেন, আগেও আমি বলেছি আমি আসছি এয়ারপোর্ট দক্ষিণ খান প্রেমবাগান থেকে আসছি। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আমি তা আজকে যে কাহিনীটা বলবো আমার জীবনের একটা বাস্তব কাহিনী। তা আমি এখন আমার গল্প আরম্ভ করছি। কাহিনীতে গল্প না, এটা ঘটনাটা বলছি আমি। ঘটনাটা হচ্ছে আমি তখন
9 10 ছাত্র ছিলাম, মনে নাই, স্বাধীনের পরে 72 সালের ঘটনা। তা আমি একটু দুষ্ট টাইপের, ডানপিটে টাইপের থাকা আব্বার অতি শাসন আমি সহ্য করতে পারছিলাম না আর কি। তো মনে মনে সিদ্ধান্ত নিলাম বাড়ি থেকে পলাবো, কিছুদিন বাইরে থাকবো। তা চিন্তা করলাম আমার ফুপু আম্মার কাছে যাব। কিন্তু ফুপু আম্মা আদর করতেন আমার খুব বেশি ছোটবেলা থেকে, সেই জন্য আমি বেঁচে ফুপু আম্মার বাসায় আমি চিন্তা করলাম যাবো। তো আমার ফুপু যান সৈয়দপুর চাকরি করতেন, সেই সুবাদে ওখানেই ফুপু আম্মা থাকতেন। তো আমি সিদ্ধান্ত নিলাম যে ওখানেই যাব। পরে অনেক স্টেশনে যে অনেক প্রতীক্ষার পর ট্রেন আসলো, ট্রেনে কুষ্টিয়া শহরে নামলাম। নেমে ওখান থেকে ভেড়ামারা যাইতে হবে, ভেড়ামারা থেকে সৈয়দপুর ট্রেন পাওয়া যাবে। তো আমি কুষ্টিয়ার থেকে ভেড়ামারা পৌঁছালাম রাত 8টা বাজে। তখন ভেড়ামারা যে স্টেশনে গেলাম, যে শুনি ট্রেন আর নেই, আবার পরের দিন সকাল 8টায় ট্রেন। আচ্ছা, সিদ্ধান্ত নিলাম কি করবো এখন, তাইলে এত রাত, এত বড় রাত্রে কোথায় থাকবো আমি। তো স্টেশনে মনে করলাম হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে একটু ঘুম পাইরে তারপর রাতটা কাটাবো। কিন্তু ওইখানে ভাসমান মানুষ আর নোংরা ময়লা এত বেশি যে ওই জায়গা মানে নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা ছিল না। তারপরে চিন্তা করলাম মসজিদে যাব, মসজিদে যাই মসজিদে ঘুমাবো। মসজিদে গেলাম, পাশে একটা মসজিদ, যাই দেখি মসজিদে তালা দেয়া। উনি খাদেম বললেন যে এই জায়গা থাকতে পারবে না তুমি বরং ওই 1 কিলোমিটার, তখন 1 কিলোমিটার ছিল না, মাইল ছিল, যে মাইলটা খানিক দূরে যাও, পশ্চিমে যায় নদী আছে, নদীর ধারে একটা ছাপড়ার মসজিদ আছে, টিনের ছাপড়া বারান্দা, ওখানে অনেক লোক ঘুমায়, তুমি ঘুমাতে পারবে, যাও। পরে আমি চিন্তা করে রওনা দিলাম। 1 মাইল বেশি দূর না গ্রামে আমাদের কাছে। তখন হাঁটা দিলাম, মাঝপথে যে দেখি যে একটা মাদ্রাসার সামনে যথেষ্ট ভিড়, মানুষজন গেটে। তা কৌতূহল হলো, গ্রামের ছেলে প্রথমে যায়, যেটা দেখি সেইটাই দেখতে ইচ্ছে করে, ওইটাও গেলাম ছুটে। যে কি হয়েছে ভাই? একজন বললো যে একটা ছাত্র মাথায় ফ্যান পরে মারা গেছে, মাথার উপর ফ্যান পড়ছে উপর থেকে, স্টাডি অবস্থায়, তখন পড়াশোনা করছিল। তখন বাজে কত হবে, রাত 10টা হবে। ছেলেটা পড়াশোনা করছিল, উপরের থেকে ফ্যান পরে তার মাথার উপর পড়ে, মাথাটা থেতলে টেবিলের উপর, বইয়ের উপর পড়ে আছে মাথাটা, আর ফ্যানটা পাশে পড়ে আছে। পরে গেলাম আমি দেখতে যাই, দেখলাম আসলেও তো তাই, ছেলেটা মারা গেছে, কিন্তু মাথার উপর ফ্যানটা পড়ছে, কিন্তু কোনো রক্ত নাই, বইয়েও কোনো রক্ত নাই, গিলু সিটে সাটে পড়ে আছে, কিন্তু রক্ত নেই, আর ফ্যানটা পাশে পড়ে আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ফ্যানটা ন্যাচারালি খোলে নাই, কোনো স্ক্রু নাট বল্টু খোলে নাই। মনে হচ্ছিল কোনো একটা মানুষ কোনো কিছু একটা হাত দিয়ে খুলে বেঁকা করে ওইটা ওর মাথার উপর ফেলছে ইচ্ছা করে, এমন বোঝাই যাচ্ছিল পরিস্থিতিটা পুরা। ওটা দেখলাম, দেখে আশ্চর্য লাগলো। তারপর বইয়ের দিকে তাকায় দেখলাম যে বইটা অতি পুরনো একটা বই, অনেক প্রাচীন কালের বই। বইটার ভাষাও স্বাভাবিক ইংরেজি, বাংলা, উর্দু কোনো ভাষায় না, দুর্বোধ্য একটা ভাষা। ওইটা আমাদের দ্বারা মনে হয় কারোর দ্বারা পড়া সম্ভব না। ওই অবস্থায় দেখে আমি বেরোয় গেলাম। তা বেরোয় যাচ্ছি সেই মসজিদের দিকে, ক্লান্ত শরীর তখন আমার। ধীরে ধীরে যাচ্ছে আর চিন্তা করছি যে ঘটনাটা কি। গ্রামের মানুষগুলো, তখন তো ওইটা একটা গ্রাম্য শহরতলি শহর, অত মানুষগুলো গ্রামের, এরা এত কিছু তো জানে না। কিন্তু আমার মনে দোলা খাচ্ছিল, আমি অনেক ডিটেকটিভ বই, অনেক মিস্ট্রিয়াস বই পড়ছি, আমার অতএব আমার এই জিনিসটা নিয়ে আমার একটা কিউরিয়াসিটি ছিল, তখন ঘোরপাক খাচ্ছিল। আমি কিউরিয়াস ছিলাম যথেষ্ট। তারপর যায় মসজিদে শুয়ে পড়লাম, হাত মুখ ধুয়ে মসজিদের বারান্দায় শুয়ে পড়লাম। তারপর শুয়ে পড়লে দেখলাম যে কোনো লোকজন নেই, বারান্দায় একটা ফকির, বৃদ্ধ ফকির শুয়ে আছে। তো যাই হোক, একটু ভয়টা আমার কাটলো যে যাক, একজন আছে, ঘুমাচ্ছে, একজন বৃদ্ধ হইলে পাশে পাইছে। আমি নিশ্চিন্তে শুয়ে আছি, ওটা চিন্তা করছে, ঘুম আসছে না, কোনোভাবেই ঘুম আসতে পারছে না। ওই চিন্তায় শুধু, এটা আমি কি দেখলাম, এত আশ্চর্য ব্যাপারে, এইরকম একটা মিস্ট্রিয়াস ঘটনা।
তারপরে ঘন্টা খানেক থাকার পরে, ঘন্টা 2 থাকার পরে আমি কই না, যে ব্যাপারটা স্বাভাবিক না, আরো চিন্তা করে বের করলাম। আমি যাই, অল্প একটু রাস্তা, তো আবার যাই দেখে আসি কি অবস্থা। আবার মাদ্রাসায় গেলাম, তখন রাত অনেক হয়ে গেছে, মানুষজন আর খুব একটা নেই, 2-4 জন মানুষ। ওই জায়গায় ঘোরাঘুরি করছে, জিজ্ঞেস করলাম যে লাশটা ছিল, কি হয়েছে পরে লাশটা? কয় লাশটা পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কেউ নিয়ে গেছে নাকি? কয় না, কেউ নিয়ে আর কেউ দেখে নাই। আমাদের মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সাহেব খুব এটা নিয়ে খুব চিন্তিত আছেন। হ্যাঁ, লাশটা পাওয়া যাচ্ছে না, ঘর খালি, লাশ নেই, বইটা নেই। হ্যাঁ, আর সবচেয়ে ব্যাপার হলো ওই ছাত্রটা একাই থাকতো একটা রুমে, অন্যান্য রুমে যদিও 2-3টা করে ছাত্র থাকতো, তো ওই ছেলেটাও একাই থাকতো, ওখানে একাই স্টাডি করতো, মাদ্রাসায় পড়তো। তা লাশ পাওয়া যাচ্ছে, ওই প্রিন্সিপাল সাহেব উনি একটা চিন্তার ভিতর পড়ে গেছেন, উনি ছুটাছুটি করছেন যে জিডি করবেন, থানায় যাবেন, মানুষজন ডাকবেন, এইরকম সিদ্ধান্ত নিচ্ছেন। পাওয়া যাচ্ছে না, কোনোভাবে খোঁজাখুঁজি করা হয়েছে অনেক। তারপরে ফিরে আসা হইলো, আমি ফিরে আসলাম, আসে লাশটা পাওয়া যাচ্ছে না। এটা তো আরো মিস্ট্রি আছে, এটা লাশটা কোথায় গেল, তাইলে কোথায় যাইতে পারে? আমি তো দেখলাম লাশটাও স্বাভাবিক ছিল না, একটু বামন আকৃতির লাশটা ছিল, একটু খাটো ধরনের, পিগমি যেরকম বলে না, ছোট ছোট মানুষ এরকম, স্বাভাবিক আমাদের মতো মানুষ ছিল না, আমি তখনই দেখেছি। তারপরে আমি আসলাম, আসার পরে ওই ফকিরটার পাশে শুয়ে পড়লাম, দেওয়াল ঘেঁষে। আমাদের অপোজিটে ঠিক দেওয়ালের সাথে ছিল একটা কফিন, খাটিয়া, লাশ দাফন করার জন্য। প্রত্যেকটা মসজিদেই থাকে, আপনারা দেখতে পাবেন। তা আমি ওই দিকে তাকাচ্ছিলাম আর একটু ভয় ভয় লাগছিল খাটিয়ার দিকে, এমনি কেন যেন। তারপর বেশ ঘন্টা 2 পরে একটু তন্দ্রা মতো আসছে, চোখ বুঝবো, বোঝা বোঝা ভাব, ঘুম আসছে। ঠিক তখন চোখ বোঝা অবস্থায় আমি বুঝতে পারলাম যে আলো হয়ে গেছে পুরা ঘরটা, পুরা বারান্দাটা আলো। তাড়াতাড়ি চোখ তাকায় দেখে যে ঘুমটা দিয়ে সাদা কাপড় দিয়ে বেশ কিছু খাটো খাটো মানুষ, হ্যাঁ, চোখগুলো জল জল করে জ্বলছে। তারা 4 জন যায়, ওই খাটিয়াটা উঁচা করলো, কাঁধে নিল, কাঁধে নিয়ে বেরোইলো, দেখলাম বেরোইতে তাকাই দেখি যে বাইরে আরো 7-8 জন ওরকম খাটো মানুষ, আর একটা অমন ছোট ওই লাশ, সাদা কাপড় দিয়ে মোড়ানো, কাফন পরানো অবস্থায়। তারপর নেওয়ার পরে ওই লাশটা আমি কোন রকম দেখতেছি, ভয় ভয়েতে যাওয়ার কোনো, পালানোর কোনো সুযোগ নেই, ওরা সব একেবারে গেটের সাথে। পরে আমি কোন রকম দেখে একটু পরেই দেখা গেল যে কর্পূরের গন্ধ আসছে আর আগরবাতির গন্ধ আসছে, সেন্টে ভরে গেছে, মুহুমুহু সেন্ট বেরোচ্ছে। তখন আমি কি করব, আমি শুনে আমি জিনিসটা তখনও আমি ঠাহর করতে পারি নাই যে আসলে কি হচ্ছে, এগুলো কি দেখতেছি আমি। তারপরে ওইটা সবাই ওইটা রাখার পরে জানাজা পড়াইলো, জানাজা পড়া 4 জন কাঁধে নিয়ে ওই যে গোরস্থানটা ছিল না, আসতে আমি যে গোরস্থানটা দেখতে পেলাম, পাবলিক গোরস্থান, ওইটার দিকে যাচ্ছে, উত্তর দিকে। আমি আসার পথে ওইটা দেখছি, গোরস্থানটা ওই দিকে চলে গেল। তখন আমার আর বুঝতে বাকি হচ্ছিল না যে এই জিনিসটা স্বাভাবিক না, কোনো অশরীরী স্পেকটারিক ব্যাপার হবে। তখন আমি চুপচাপ শুয়ে আছি। একটু পরে আস্তে আস্তে আমি ঘুমের ঝুল আসতে ওই চিন্তা করছি যে কি করা যায়, এখন কি করব। আমি ঘুম শেষ আমার। এমন করতে করতে সময়টা কখন যে পার হয়ে গেছে আমি জানি না। একটু পরে মোটামুটি নামাজের সময় আজানের সময় হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব আসলেন, আসে আমার ধমকের সুরে উঠাইলেন। আমি শুয়েছিলাম, উঠাইলাম, এই ছেলে ওঠো। হ্যাঁ, আমি উঠলাম। কি হয়েছে হুজুর? কই খাট বাইরে নেছো কেন? কি হয়েছিল তোমাদের খাটে? যে তখনও খাটে ছোট ছোট 4 কোনা 4টা আগরবাতি জ্বলছিল, একেবারে শেষ পর্যায়ে আগরবাতি, এবং পানিও ছিল, কর্পূরের গন্ধ বেরোচ্ছিল খাটিয়া দিয়ে তখন আমি বললাম, হুজুর এটা আমি কিছু করি নাই, আপনি আমার কথা শুনুন, পুরা জিনিসটাই আমি দেখছি।
পুরা ব্যাপারটা আমি দেখছি এই ব্যাপার। তখন আমি বলতে গেলাম, বলার পরে বললো আচ্ছা ইমাম সাহেব আসলে তুমি বলবা। বলতে বলতে ইমাম সাহেব এসে গেলেন, আমি বলতে গেলাম, ইমাম সাহেব বললাম আচ্ছা তুমি নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নাও তাড়াতাড়ি আমাদের সঙ্গে, তারপর শুনবো। অজু করে নামাজ পড়ে নিলাম ওনাদের সঙ্গে। নামাজ পড়া শেষে মুসল্লিরা সবাই যার যার বাসায় চলে গেলেন। ওনারা 2-1 ছিল আর কি দাঁড়ানো বাইরে। ওদের সামনে ইমাম সাহেব বললেন যে কি ঘটনা এবার তুমি বলো। তখন আমি বললাম যে লাশটা এমন দেখলাম আমি, খাটো খাটো কিছু মানুষ, চোখগুলো জ্বলছিল, পুরো আগে যা বললাম পুরা ঘটনাটা ইমাম সাহেবের কাছে আমি বললাম। বলার পর ইমাম সাহেব বললেন যে ঠিকই আছে। এই রাত্রি আমার কাছে ওই মাদ্রাসার থেকে প্রিন্সিপাল ওই পিয়ন পাঠাইছিলেন আমার কাছে বাসায়, যে লাশটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো ওই পিয়ন এটা আমি রাত্রি খবরটা পাইছি, আমি অনেক রাত্রি। তো যাই হোক, তুমি করো, কোন দিকে নেছে লাশটা, চলো তো দেখি যাই। খাটিয়া নিয়ে তো গোরস্থানের দিকে আমি দেখাইলাম। ওনারা আমাদের পিছ আসলেন, আমি আগে আগে যাচ্ছি, ছোট মানুষ। গেট দিয়ে ঢুকলাম, গোরস্থানের গেট দিয়ে ঢুকেই দেখি যে ডাইন হাতে একটা কাঁচা কবর, সদ্য কবর দিয়া, কেবল এই 1-2 হলো কবর দিছে, কাঁচা ছোট্ট একটা কবর। হ্যাঁ, দেখে আমি বুঝতে পারলাম, আমি বললাম হুজুর আমার মনে হচ্ছে, মানুষটা দেখে মনে হচ্ছিল কবরটা এটাই কবর ডান পাশে। হ্যাঁ, তো উনি কবরের কাছে গেলেন, যায় দাঁড়ায় বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমি জিনিসটা বুঝতে পারছি, আমার আর কিছু বোঝানো লাগবে না, এখনই আমি মাদ্রাসায় খবর দিচ্ছি। উনি তো মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব খুব ব্যস্ত হয়ে গেছেন, উনি থানায় মনে হয় ডায়েরি টায়েরি করছেন, ওনারা আমি খবরটা পাঠাই দিচ্ছি লোক দিয়ে, যে লাশ এটাই, ঘটনা এটাই, তুমি কি থাকবা এখানে, একটু বলবা পুরা কাহিনীটা। আমি বললাম হুজুর আমার তো 8টার সময় ট্রেন, আমি সৈয়দপুর যাব, আমার কাছে খুব একটা টাকা পয়সা নেই, আমি তো দেরি করতে পারছি না। আমি আপনার কাছে যে কাহিনীটা বললাম এটা আপনি কাইন্ডলি বলে দেন। তাই করে আমি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে কাকতালীয় ভাবে আমি ওই ভেড়া মারাতেই 14-15 বছর পরে বিয়ে করলাম। আমি বিয়ে করার পরে ব্যাপারটা আমি ভুলে গেছিলাম। পরে একদিন আমার বউয়ের কাছে আমি বললাম যে চলো তো যাই দেখি একটু ইয়েতে, ওই নদীর পাড়ে ওই দিকে খলসাকুণ্ডর ওই লাইনে, আল্লাহর দরগার ওই লাইনে একটা গোরস্থান আছে, ওই গোরস্থানের ওই জায়গা যাবো। তুমি গোরস্থানের পাশে যাই কি করবা? তখন আমি বউয়ের কাছে লজ্জাতে পুরো কাহিনীটা বলছিলাম না আর কি, যে একটা ভদ্রলোকের ছেলে মসজিদে শুয়া টুয়া, এখন বউ তো মাইন্ড করবে, স্মার্ট মেয়ে, শিক্ষিত মেয়ে, এটা হয়তো মাইন্ড করবে, সেই কারণে আমি লজ্জাতে বলছিলাম না। পরে গোরস্থানের ভিতর ঢুকলাম, ঢুকে বউ দাঁড়াই ছিল পাশে, আমার স্ত্রী পিছনে, যে না আমি ঢুকবো না। আসো না দেখে একটা জিনিস দেখাই তোমারা। পরে আসলো, পরে ওই গোরস্থানটা কি দেখলে? ওই কবরটা। হ্যাঁ কবরটা আমি দেখলাম। বলো তো ঘটনা কি? তখন আমি বললেন যে না এটা এখানেই থাক, এটা আমি বলবো না তোমার কাছে, তবে ঘটনা ঠিকই। এটাই ছিল আমার ইয়ে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। ফারনানের কাছে একটা ঘটনা শুনবো এবং তারপরে আপনাদের কাছে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। হ্যালো এভরিওয়ান, আমি ফারনান, পুরান ঢাকা থেকে এসেছি। আর আসলে আজকে যে ঘটনাটা শেয়ার করব, এটা আসলে মিরপুর 13 নম্বরের একটা হসপিটালের ঘটনা। এই হসপিটাল সাথে রিলেটেড, এই হসপিটালের সাথে রিলেটেড আমার অনেক ফ্রেন্ড ছিল, যাদের কাছে আমি এই ঘটনাগুলো শুনেছি এই হসপিটাল সম্পর্কিত, এবং সৌভাগ্যক্রমে একবার এই হসপিটালে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। তো আমি নিজেও সেই হসপিটালে যাই এবং যে ঘটনাগুলো আমি ওদের কাছ থেকে আগে শুনি, তো সেগুলা কিছু কিছু ওখান থেকে চেষ্টা করি কালেক্ট করার, কিন্তু সেটা করা যায়নি আসলে, কেননা প্রত্যেকটা জায়গারই একটা গোপনীয়তা থাকে। তো আমি আমাদের ফ্রেন্ড যারা ওই হসপিটালের 4 তলায় যারা হোস্টেলে থাকতো, তো এদের কাছ থেকে যে টুকটাক যে ঘটনাগুলো শুনেছি সেই ঘটনাটা আজকে শেয়ার করব। তো ওই হসপিটালটা হচ্ছে মিরপুর 13 নম্বরে। আমি এক্স্যাক্টলি লোকেশনটা জাস্ট বললাম, মিরপুর 13 নম্বর, আর কিছুই বলছি না। আর এই হসপিটাল হচ্ছে প্রায় 10 বছর আগে হসপিটালটাকে এখানে কনস্ট্রাকশন করা হয়। এর আগে ছিল এখানে জাস্ট একটা পরিত্যক্ত একটা জায়গা ছিল ওই সময়টাতে, এবং পরে এই জায়গার যে মালিক এখানে সে চিন্তা করলেন যে এখানে একটা হসপিটাল সে দিবে, এবং তার কথা অনুযায়ী সে
একটা হসপিটাল সেখানে প্রতিষ্ঠা করে এবং হসপিটালে যখন কনস্ট্রাকশন কাজ শুরু করা হয় তখন যথাযথভাবে যে ফাউন্ডেশনের কাজটি করা হয় তখন মাটি অনেক গভীর পর্যন্ত সেখানে ফাউন্ডেশন দেওয়ার জন্য খোঁড়া হয় এবং তারা যখন ওখানে মাটি খোঁড়ে ওখান থেকে বেশ কিছু মানুষের মাথার খুলি এবং হাড়গোড়ের মতো বেশ কিছু তারা পায় যখন তারা ফাউন্ডেশনের কাজ করে। এই ঘটনাগুলো আসলে আমি আমাদের ফ্রেন্ড যারা ওই চারতলায় হোস্টেলে থাকতো ওদের কাছ থেকে মোটামুটি শুনেছি। আর এরকম অনেক কিছুই মাথার খুলি তারপর মানুষের হাড়গোড় এগুলো পায় এবং ওই এই জিনিসগুলো দেখে এমন মনে হবে যে হয়তো বা অনেক আগে এখানে অনেকগুলো মানুষকে একসাথে দাফন করে দেওয়া হয়েছে এরকম একটা বিষয়। পরে তারা ওই জিনিসগুলোকে ভালো মতো পরিষ্কার করে ওখানে ফাউন্ডেশন দিয়ে ওখানে যথাযথভাবে কনস্ট্রাকশন কাজ সম্পন্ন করে একটা হসপিটাল প্রতিষ্ঠা করে এবং বর্তমানে এটি 4 তলা একটি ভবন এবং আমি যখন যাই তখনও ঠিক এরকমই ছিল যেভাবে আমি ওদের কাছ থেকে শুনেছি। তো এই 10 বছরে এই হসপিটালটা এখন ভালো একটা অবস্থায় এবং এখানে যেটা হয়েছিল যে 4 তলায় একটা হোস্টেল ছিল যারা মেডিকেল স্টুডেন্ট ছিল এখানে যারা পড়াশোনা করতে ওদের হোস্টেল ছিল। পরে বেশ কিছু এই ধরনের আধিভৌতিক বিষয়গুলোর উপর ভর করে এখানে তারা যেটা করে যে হোস্টেলটাকে বন্ধ করে দেয় এক সময়, কিন্তু বর্তমানে এখন আর এখানে হোস্টেল নেই। তো রিসেন্টলি যেই ঘটনাগুলো আমার কাছে এসেছে সেগুলো হচ্ছে যেমন এই হসপিটালের একটা কমন একটা ঘটনা রয়েছে যখন কোনো নতুন স্টাফ অথবা নতুন কোনো ডক্টর এখানে কাজ করতে আসেন হয়তোবা দেখা যায় যে তারা অনেক সময় রাত্রে নাইট ডিউটি দেন। তার এই জায়গাটাতে যে এই হসপিটালটাতে যেটা হয় যে খুব একটা পেশেন্ট ওই সময় অনেক সময় থাকে না। ম্যাক্সিমাম দেখা যায় যে আশেপাশে যারা বৃদ্ধ মানুষ আছেন তাদের যখন শ্বাসকষ্ট হয় তারা এখানে এই চিকিৎসার জন্য এখানে আসেন। তারা মেডিসিন যে বিভাগটা 3 তলায় এবং যেটা ম্যাক্সিমাম হচ্ছে মহিলাদের ডেলিভারির যে বিষয়টা এখানে এই 2টা কাজই পেশেন্ট সবচেয়ে বেশি আসে। তো এখানে যেটা হয় যে যখন কোনো নতুন ডক্টর অথবা নতুন কোনো স্টাফ যখন রাত্রে নাইট ডিউটি দেন তো তাদের সবারই একটা নতুন একটা কমন একটা মিথ ছিল যে হয়তোবা কোনো ডক্টর অথবা যে স্টাফ যে বসে নাইট ডিউটি দিচ্ছে একবার নাকি একটা স্টাফ নতুন আসার পরে সে নাকি রাত্রে বসে নাইট ডিউটি দিচ্ছিল এবং হঠাৎ করে যেটা হয় যে পেশেন্ট কম থাকার কারণে স্টাফটা যেটা করে যে রাত্রে ডিউটি দেওয়ার পাশাপাশি সে ঘুমিয়ে পড়ে হঠাৎ করে এবং সেদিন পেশেন্টও খুব কম ছিল এবং যেটা হয় যে আশেপাশে যে মানে করিডোরে যে কর্তব্যরত যে ডক্টর ছিলেন সেখানে একজন বসা ছিলেন যা সেও ঘুমাচ্ছিল। তো হঠাৎ করে রাত্র 1টা 1:30 2টা এরকম একটা সময় যেটা হয় যে হঠাৎ করে মানে তার ঘুমটা ভেঙে যায় এবং তার ঘুমটা ভাঙে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন যদি হঠাৎ কেউ আমাদেরকে জাগিয়ে তোলে যেরকম একটা ফিলিংস ঠিক সেইভাবে তার ঘুমটা ভেঙে যায় এবং ঘুমটা ভাঙার পরে সে দেখে যে তার সামনে একজন বৃদ্ধ একজন মহিলা যে কিনা প্রচুর আর্তনাদ করে কান্না করছে এবং সে বারবার বলছে যে আমার ছেলেটাকে তোমরা বাঁচাও। এবং সে যখন সেই স্টাফটা বারবার বলে যে আপনি কে কোত্থেকে আসছেন আর এত রাতে তো এইভাবে এন্ট্রিও দেওয়া যায় না, তখন সে বারবারই একটা কথা বলে যে তোমরা আমার ছেলেটাকে বাঁচাও। তো এই কথা বলতে বলতে ওই বৃদ্ধ মহিলাটা যেটা করে যে 3 তলার উপরে যে দোতলার উপরে যে করিডোরটা সেই করিডোরের দিকে যাওয়া শুরু করে এবং ওই যে কর্তব্যরত স্টাফ যে ছিল সেও যেটা করে যে হিপ্নোটাইজের মতো সেই বৃদ্ধ যে আসছিল তার বরাবর পিছন পিছন যাওয়া শুরু করে। যে সেও মানে হঠাৎ করে বুঝতে পারে না যে এটা কি হলো আসলে, কেননা সে হঠাৎ করে ঘুমিয়ে গেছিল এবং ঘুমের মধ্যে হঠাৎ করে এটা কি সে স্বপ্ন দেখছে না রিয়েলিটি সে তখনও এটা বুঝতে পারেনি। তো যেটা করে যে সে ওই বৃদ্ধের বরাবর সে হাঁটতে থাকে এবং আনফরচুনেটলি সেই রাত্রে 3 তলার যে করিডোরটা সেটা একেবারেই ফাঁকা ছিল, কোনো পেশেন্টও তেমন একটা ছিল না ওখানে এবং বারান্দার যে লাইটগুলো সেটাও অফ ছিল। সে জাস্ট ওই বৃদ্ধের বরাবর হাঁটতে থাকে। সে দেখে যে বৃদ্ধটা হেঁটে হেঁটে সেই করিডোর বেয়ে যাচ্ছে এবং বারবার অনেক জোরে আর্তনাদ করছে যে তোমরা আমার ছেলেটাকে বাঁচাও। এবং সে আর্তনাদ করতে করতে একটা সময় সেই করিডোরের ঠিক বাম দিকের একটা চিকুন একটা জায়গা দিয়ে ঢুকে গেল এবং তাকে আর দেখা যাচ্ছে না। এই ওখানকার লাইট যেটা ছিল সেটাও তখন কোন একটা কারণে নষ্ট ছিল এবং সেই কারণে রাতের অন্ধকারে ওই স্টাফটা আর কিছুই দেখতে পারেনি এবং সে তখন চিন্তা করলো যে ওই যে বাম দিকে যে ছোট চিপার মতো যে জায়গাটা ওখানে তো আসলে কিছু নাই। তখন তার আস্তে আস্তে করে সেন্স ফিরে আসতে থাকে যে ওখানে তো আসলে কিছু নাই, ওখানে বৃদ্ধটা কেন গেল। তখন তার হঠাৎ করে মনে পড়লো বাম দিকের যে জায়গাটা সেটা হচ্ছে তো এই হাসপাতালের মর্গ। তখন সে প্রচুর ভয় পেয়ে গেল এবং সাথে সাথে সেই মর্গের দিকে আবার গেল যে আসলে বৃদ্ধটা কে ছিল এবং ওখানে কি করলো, কারণ এত রাতে তো লাশঘর তালা বন্ধ থাকে, হওয়াটা স্বাভাবিক। তো সে ওই লাশঘর বরাবর গেল এবং দেখলো যে ঠিক ওই লাশঘরের বাইরে
তালা লাগানো, লাশঘরটা লক করা, এবং ঠিক লাশঘরের ঢোকার পথেই একটা লাশ রক্তে জর্জরিত, কাফনের কাপড় পরা সাদা, কিন্তু প্রচন্ড রক্তে করা লাশটা ওখানে শুয়ে রয়েছে এরকম। তো এটা দেখার পরে সে তখন বুঝতে পারলো যে ওই বৃদ্ধ মহিলাটা আসলে কোনো হিউম্যান বিং ছিল না, হয়তোবা সে কোনো একটা খারাপ কিছু ছিল। তো তখন সে এক দৌড়ে সেই করিডোর বেয়ে নিচের দিকে চলে আসলো এবং যারা যারা স্টাফ কর্তব্যরত ছিল তাদেরকে জিজ্ঞেস করলো যে এরকম কেউ এসেছিল কিনা। তখন তারা সবাই বলেছে না, এরকম কিছু আসেনি। তো রাসেল ভাই, এটা হচ্ছে একটা কমন একটা ঘটনা, এরকম অনেক ঘটনা, যেটা হচ্ছে এই যে বৃদ্ধ মহিলাটা যে আসেন এবং বারবার বলে যে আমার ছেলেটাকে বাঁচাও, এটা কিন্তু অনেক ডক্টর ওখানে ফেস করছেন। হয়তোবা ঘুমায় ছিল, তখন দেখে যে স্বপ্নটা তারা দেখে। এটা হচ্ছে কমন একটা ঘটনা। তো আমি এই হসপিটাল রিলেটেড আরেকটা ঘটনা বলবো, সেটা হচ্ছে একজন পেশেন্টের কাছ থেকে সেটাকে আমরা একটা ব্রেক নিয়ে আসি তাহলে। একটা ব্রেক নিয়ে তারপরে শুনি, কারণ যেহেতু টাইম নাই, তারপর আবার লম্বা একটা সময় আবার ঘটনা শুনবো। তো ছোট্ট ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আবারও ফিরে আসি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Yes, the night comes alive with Gramin Phone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকে অতিথিরা সবকিছু পরে শোনা যাবে। আগে আমরা ঘটনার বাকি অংশটুকু শুনে আসি, যেহেতু আপনাদেরকে মাঝখানে থামিয়ে দিয়েছিলাম। সো চলুন আমরা শুনি ফারনানের কাছে ঘটনার বাকি অংশটুকু। জি ভাইয়া, আমি আমার ঘটনার যে বাকি অংশ সেখানে চলে যাচ্ছি। আর এই হসপিটালের যে ঘটনাটা আমি বলছিলাম, যে একটা পেশেন্টের ঘটনা এখন আমি বলবো। তো এই পেশেন্টের এই ঘটনাটা ওখানকার স্টাফরা মোটামুটি সবাই জানে। তো এই ঘটনা হচ্ছে এইরকম, দোতলায় যে মেডিসিন বিভাগ ছিল, ওখানে কোনো এক রাতে পেশেন্টরা ওখানে ছিল, যারা যারা ভর্তি ছিল, 4-5 জন পেশেন্ট ওখানে ছিল। এবং আমরা যেটা জানি যে হসপিটালে যখন কোনো পেশেন্ট ভর্তি থাকে, দেখা যায় যে তার কোনো রিলেটিভস মানে তার সাথে থাকে, এবং যেটা হয় যে বেডে হয়তোবা থাকে পেশেন্ট এবং তার নিচে হয়তোবা পাটি বিছিয়ে বা কোনো একটা বিছিয়ে তার পাশে যে রিলেটিভসটা সেই থাকে, এবং ওই পেশেন্টের সাথে একজন রিলেটিভসই এখানে অ্যালাউ ছিল। তো এরকম কোন এক রাত্রে কোন একজন পেশেন্টের একজন রিলেটিভস তার সাথে মানে নিচে ঘুমানো অবস্থায় ছিল, এবং হঠাৎ করে গভীর রাতের দিকে সে যেটা দেখে যে ওই হাসপাতালের করিডোর দিয়ে টুকটাক শব্দ করে অনেকগুলো লোক ওই করিডোর ক্রস করে এই যে মেডিসিন যে বিভাগ যে রুমটা সেখানে ভিতরে ঢুকলো। এবং সে তখন একটা সময়ের জন্য মনে করছিল যে হয়তোবা কোনো নাইট ডিউটিতে যারা ডক্টর থাকেন তারা হয়তোবা এসছেন রোগী দেখার জন্য। কিন্তু এত গভীর রাতে তো কোনো ডক্টর সেখানে আসার কথা না, কেননা যারা রয়েছেন সেখানে তো তারা এমার্জেন্সি কোনো একটা কাজের জন্য মানে থাকেন, এভাবে রাতের বেলা তো ভিজিটে আসেন না তারা। তো সে জাস্ট চুপটি করে ওখানে শুয়ে শুয়ে দেখলো যেটা, যে এরকম 4 থেকে 5 জন মানুষ, অনেক লম্বা লম্বা দাড়িওয়ালা কতগুলো মানুষ, যাদেরকে দূর থেকে দেখলে মানুষের মতোই মনে হবে, কিন্তু এক্স্যাক্টলি সেগুলো মানুষ কিনা সেটা আসলে বোঝার কোনো উপায় নেই। লোকগুলো অনেক লম্বা ছিল এবং মাথায় টুপি পরা ছিল। আমরা যে টুপি পরি নর্মালি নামাজে যাওয়ার সময়, ঠিক সেরকম টুপি না, এমন এক ধরনের টুপি পরা ছিল যেটা সে নাকি কখনোই তার জীবনে দেখেনি। তো এরকম টুপি পরা বেশ কিছু মানুষ বারবার হেঁটে আসছিল, এবং তারা যেটা বলতে মানে নিজেদের মধ্যে কথাবার্তা বলতেছিল, তাদের আসা যাওয়ার যে শব্দটা সে শুনছিল, বাট তারা যে নিজেদের মধ্যে যে কথা বলতেছিল সেটা একদম সাইলেন্ট, মনে হচ্ছে যে কোনো কথাই তার কানে আসছে না। তো সে জাস্ট চুপটি করে দেখলো যে আসলে কি করে তারা, কারণ হাসপাতালের কোনো স্টাফও তখন সেখানে উপস্থিত ছিল না। জাস্ট করিডোরের যে গেটটা খুলে তারা ভেতরে ওই রোগীগুলার প্রত্যেকটা রোগীর কাছে গেল, এবং বিড়বিড় করে নিজেদের মধ্যে কি যেন তারা বলছে, কিছুই শোনা যায় না। প্রত্যেকটা রোগীকে তারা 1 থেকে 2 মিনিট করে দেখে, এবং সাথে সাথে একটা বেড থেকে আরেকটা বেডের দিকে যায়। এভাবে করতে করতে যে পেশেন্টের যে রিলেটিভস এই ঘটনাটা দেখছিল শুয়ে শুয়ে, তাদের বেডের সামনে যখন সে আসে, তখন সে একদম ভয়ে চোখটা বন্ধ করে ফেলে, এবং সে তখন যেটা চিন্তা করে যে চোখটা যদি সে খুলে ফেলে হয়তোবা তাকেও তারা দেখে ফেলবে। এই জন্য সে এমন একটা ভাব ধরে যে সে একদম ঘুমিয়ে আছে। তো একটা সময় দেখলো যে তার বেডটা ক্রস করে তারা সামনের দিকে যে আরেকটা রোগী ছিল, একেবারে শেষ যে রোগীটা, সেই রোগীটার দিকে তারা বেশ কিছুক্ষণ 4 থেকে 5 মিনিটের মতো সবাই দাঁড়িয়ে কি যেন দেখছিল, এবং তাদের মধ্যে নিজেরা যেন কি যেন বলছে, সেটা একেবারেই শোনা যায় না। তো এরকম করার পর হঠাৎ করে একটা সময় সেই মানুষগুলা
মানুষের মতো দেখতে, বাট আসলে মানুষ কিনা এটা কেউই জানে না। তো তারা ওখান থেকে রুম গেটটা দিয়ে আস্তে আস্তে চলে গেল, এবং তারা যেই পথে গেল, মানে আপনি এক্সিট করার বিষয়, যে সিঁড়ির দিকে যে ঘর, মানে যে জায়গাটা, যেটা একটা হচ্ছে ডানে আর একটা হচ্ছে বামে, বাম দিকে জায়গাটা হচ্ছে সিঁড়ির দিকে নিচে চলে যাবে। যদি কোনো ডক্টর আসে অবশ্যই এই জায়গাটা দিয়ে যাওয়ার কথা, কিন্তু তারা ডান দিকে ছাদের সিঁড়ির যে জায়গাটা, ওখান দিয়ে তারা সবাই চলে গেল, এবং এরপরে কোনো স্টাফও সেখানে আসেনি। এবং সেদিন সেই রাত্রে স্টাফ গুলো যারা ছিল, যে তারা সবাই দোতলায় ছিল, মানে 3 তলায় কোনো স্টাফ সেদিন ছিল না, সে রাত্রে ওখানে ডিউটি দিচ্ছিল না। তো এরপরে যেটা হয় যে সে ওই তখন তার ওই সাহসটা হচ্ছিল না যে উঠে যে দেখবে যে লোকগুলা কারা ছিল, বা নিচে যে জিজ্ঞেস করবে যে এরা কি ডক্টর ছিল না কারা ছিল, কেন ডক্টর আসলে অবশ্যই রুমে লাইট জ্বালাবে, অন্ধকারের মধ্যে তো অবশ্যই তারা চেক আপ বা ভিজিট করবে না। তো সে যেটা করলো যে সে সকালের জন্য ওয়েট করলো, এবং সে নিচে দিয়ে অনেক জিজ্ঞাসা করলো যে এরকম রাত্রে কারা আসে, এরকম হাসপাতালের ভিতরে চলাফেরা করে কারা। তো কেউই অ্যান্সার দিতে পারলো না। অনেকে বলে যে এরকম অনেক কিছুই থাকে এখানে, অনেক পুরনো, এইখানকার মানে জায়গাটা অনেক পুরনো ছিল, হয়তো এরকম অনেক কিছু আপনি দেখতে পারেন। তো এটা নিয়ে এত কথা বললেন না, এটা তেমন কিছু না, এই কথাগুলো কাউকে বলে। তো এরকম অনেক কথাই তারা বলতো। তো পরে যেটা হয় যে যেই এখানে একটা যে বিষয়টা একটু স্ট্রেঞ্জ, সেটা হচ্ছে যে ওই সকালবেলা দুপুরের দিকে যেই পেশেন্টের কাছে সব থেকে বেশি সময়টা ওই লোকগুলো দাঁড়ানো অবস্থায় কথা বলছিল পেশেন্টের সাথে না, নিজেদের সাথে। তো ওই পেশেন্টই দুপুর 2টার দিকে মারা যায়। আচ্ছা, মানে এখন এই মারা যাওয়ার সাথে ওগুলোর কি লিঙ্ক সেটা আসলে কারোই জানা নেই, ঠিক আছে। আর যেটা হচ্ছে যে এরকম হাসপাতালে যে 4 তলায় যে হোস্টেল ছিল, বয়েজ হোস্টেল ছিল, এই বয়েজ হোস্টেল থেকে অনেক ধরনের মানে এই ধরনের প্যারানর্মাল বিষয়ের মানে রিপোর্ট আসে, এবং পরে এক সময় যারা ওখানে থাকে তারা বেশ ভয় পাওয়া শুরু করে, এবং পরে এক সময় হোস্টেলটাকে বন্ধ করে দেওয়া হয়। এবং এই হোস্টেলে যারা ছিল, ওখানে আমার পরিচিত একজন ছিল, সে আমাকে যেটা বলে যে এই হোস্টেলে যারা থাকতো তখন যেটা হচ্ছে হঠাৎ করে রাতে খাট কেঁপে উঠতো, তারপরে যেটা হচ্ছে যে বাথরুম যেটা ছিল যে বাইরের দিক দিয়ে কেউ হঠাৎ করে লক করে দিত, আবার যেটা হচ্ছে যে বাথরুম মানে বাথরুমের ভিতরে কেউ নেই, বাট ভেতর থেকে ছিটকারি লক করা। আচ্ছা, তো অনেক সময় মানে ভেঙে বাথরুমটা ভেঙে মানে চিটকারিটা ভেঙে তারপর গেট খুলতে হতো। তো এরকম অনেক আনইউজুয়াল ঘটনা তারা ওখানে ফেস করতো। অনেকে দেখতো যে সিঁড়িতে কোনো একজন বসে আছে কেউ, তো এরকম অনেক ঘটনাই ওখানে প্রচলিত ছিল। তো এরপরই ওখানকার যে হোস্টেল সেটা বন্ধ করে দেওয়া হয়, কেননা ওখানে যারা ছাত্র ছিল তারাই বলে যে না, এখানে আমরা থাকবো না, কারণ অনেক ধরনের প্যারানর্মাল আধিভৌতিক বিষয় এখানে আমরা দেখি, যেগুলো ফেস করি, যেগুলো আমরা আসলে প্রস্তুত থাকি না এগুলো ফেস করার। তো এই জন্য এই জিনিসগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এটাই মূলত ছিল আমার ঘটনা, রাসেল ভাই, এই হসপিটাল রিলেটেড। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা প্রিয় লিসেনার, আশা করি এই ঘটনাগুলো আপনাদের মাঝে ভালো লেগেছে। তবে কার ঘটনাগুলো সব থেকে ভালো লেগেছে এবং কোন ঘটনাগুলো ভালো লাগে নাই, এই ভূত এফএম নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আপনারা যাতে খুব সহজেই এই ঘটনাগুলো শুনতে পারেন ধারাবাহিকভাবে, এই কারণেই বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো খুঁজে বের করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। তাই বলবো, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে করে প্রতিনিয়ত রাত 10টা বাজে সব থেকে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনারা শুনতে পারেন। অবশ্যই এই ভিডিওর মধ্যে একটি লাইক দিবেন, কেননা আপনাদের জন্যই এই কষ্ট করে এই ঘটনাগুলো আমি বাছাই করে প্রতিনিয়ত শেয়ার করে থাকি। তো আজকের জন্য এখানেই বিদায় নেব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো তলায় আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি এপিসোডে। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের কাছে ভালো লাগবে। তাই যারা যারা আমাদের আজকের এপিসোডটি প্লে করেছেন আশা করব শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম শুরু করছি আমাদের প্রথম গল্প। আর প্রথম গল্পটি আমাদের কাছে লিখছেন ঢাকা জেলা থেকে মোহাম্মদ আরিফ সবুজ। তিনি যেভাবে লিখছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করব, বাকিটা ইনশাআল্লাহ। তিনি লিখছেন ঢাকা শহরের একটি হাসপাতালের নাম সিটি মেডিকেল টাওয়ার। এখানে এক সময় কাজ করত লিফট অপারেটর রাহুল দেব। রাতের শিফটে সে একাই থাকতো। হাসপাতালটা বিশাল বড়, আর 10তম তলার উপরে সাধারণত ডাক্তার ছাড়া আর
কেউ যেত না। রাহুল কাজ ছিল লিফট চালানো, রোগী বা ডাক্তারের নির্দেশে ফ্লোর বদলানো। সব কিছুই ঠিকঠাক চলছিল যতদিন না একদিন রাত 3টায় লিফটে নিজেই খুলে গেল। রাহুল সাহেব আসলে অবাক হয়ে দেখে যে কেউ ঢুকেনি, কেউ বোতামও টিপেনি, তবুও দরজা খোলা। সে ভাবছিল মেশিনে গন্ডগোল আছে, কিন্তু ভিতরের দিকে তাকিয়ে দেখে এক ভদ্র মহিলা ডাক্তার দাঁড়িয়ে আছে, সাদা কোট পরা, মুখে মাস্ক। শান্ত গলায় ডাকলেন, 10 তলায় নিয়ে চলুন আমাকে। আসলে রাহুল দে অনেক ভয় পেয়ে গেল, আসলে এত রাতে 10 তলায় যাবে ডক্টর মহিলা। তো এই সব কিছু মিলে সে একটু গরমদাল খেয়ে ফেললো এবং কথা মতো রাহুল লিফট চালু করলো। 10 তলায় গিয়ে দরজা খোলার পর মহিলা নেমে গেলেন, কিন্তু কিছুক্ষণ পর এক নার্স এসে নিচে নেমে এসে বলল, ভাই লিফট কে চালাইছিলেন? এখন তো 10ম তলা লক করা, কেউ ওখানে উঠতে পারে না। রাহুল বলল, একজন মহিলা ডাক্তার গেলেন সত্য, একটু আগেই আমি তাকে সেখানে নামিয়ে দিয়ে এসেছি। নার্স বলল, ডাক্তার? ওখানে তো কেউ নেই, আর আমাদের ওই ডিপার্টমেন্টের মহিলা ডাক্তার তো গত বছর মারা গেছে। রাহুল তখনও বিশ্বাস করলো না, কিন্তু পরের রাতে ঠিক 3টায় আবারও লিফট নিজের থেকেই খুলে গেল। এবার কোনো মানুষ নেই, শুধু লিফটের কোনায় রক্ত মাখা মাস্ক একটা পড়ে আছে, আর দেওয়ালে কালো মার্কারে লেখা, রাত 3টার পর লিফট চালিও না, আমি আবার ফিরব। এরকম আসলে কথা শোনার পর রাহুল তো অনেক ভয় পেয়ে গেল। আসলে এটা কেমন একটা কথা, মানে প্রতি রাত 3টার পর এরকম কথা। তো সে যখন এরকম ভয়ের একটা অবস্থা ছিল, তারপর আজও সেই হাসপাতালের নাইট শিফটে কাজ করে। তারা জানে যে রাত 3টা বাজলে লিফট নিজে থেকেই 10ম তলা উঠে যায়। ভিতরে ক্যামেরা রেকর্ড করে শুধু সদ্য দৃশ্য, সাদা কোট পরা একজন পিছনে দাঁড়িয়ে আছে, মুখ দেখা যায় না। দর্শক, এটা ছিল আমাদের প্রথম গল্প এবং আবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় গল্পতে। প্রথম গল্পটির থেকেও দ্বিতীয় গল্পটি কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং, তাই কেউ কিন্তু স্কিপ করবে না, সম্পূর্ণ গল্পটির সাথেই থাকবেন। ঢাকা শহরের পুরনো একটা বাড়ি ভাড়া নিয়েছে ফয়সাল নামের একজন কলেজ টিচার। বাড়িটা দেখতে রাজবাড়ির মতো, অনেক বড় দরজা, কাঠের সিঁড়ি, দেওয়ালে পুরনো পোর্ট্রেট টাঙানো, সব কিছুই শান্ত, কিন্তু একটাই শর্ত, ভাড়া দেওয়া হয়েছিল। রাত 12টার পর মোবাইল ব্যবহার করা যাবে না। ফয়সাল প্রথমে সেটা ভেসে হাসি উড়িয়ে দিল, কিন্তু অদ্ভুত নিয়ম কে মানে? প্রথম কয়েকদিন সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু এক রাতে ক্লাসের প্রস্তুতি নিতে সময় গড়িয়ে গেল রাত 11টা বাজে 55 মিনিট। সে হঠাৎ শুনতে পেল ফোন বেজে উঠল। নাম্বারটা অচেনা, শুধু স্ক্রিনে লেখা প্রাইভেট নাম্বার। কৌতূহলবশত সে ফোনটা ধরল। একটা মেয়ে মৃদু হাসি কণ্ঠে বলল, স্যার, আপনি কি আমার কণ্ঠ চিনতে পারছেন? ফয়সাল চমকে উঠলে, কারণ কোনটা একদম চেনা। সে ছিল তার প্রাক্তন ছাত্রী রাইনা। ও 3 বছর আগে সে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল। সে তোতলাতো বলতো, রাইনা, তুমি কোথায়? অপর প্রান্ত থেকে হালকা হাসি, তারপর শীতল গলায় শব্দটা এলো, আমি নিচতলায় আছি স্যার, আপনি দরজাটা খুলে দিন। ফয়সাল ভয়ে ফোনটা রেখে দিল, আলো নিভিয়ে দিল, কিন্তু দরজার বাইরে তখন টক টক শব্দ আসতে থাকলো। স্যার, আমি তো এসেছি, আপনি দরজা খুলুন। কিন্তু কোনোভাবেই স্যার দরজা খুলল না। ভয়ে সে পুলিশে ফোন করলো। পুলিশ এসে দরজা খুলে দেখে ফয়সাল অজ্ঞান হয়ে পড়ে আছে, আর দরজার নিচে একটা পুরনো নোকিয়া ফোন পড়ে আছে, যার স্ক্রিনে লেখা রাইনা, লাস্ট কল 18 বেজে 1 মিনিট। এমন একটা অবস্থা দেখে সেখানকার পুলিশরাও অনেক ভয় পেল। আসলে এত রাতে রাইনা নামের কেউ, তখন তারা আসলে গবেষণা করা শুরু করলো, তদন্ত করা শুরু করলো যে রাইনা নামে কেউ আছে কিনা বা এই নাম্বারে কেউ আছে কিনা। এবং পরবর্তী সময়ে তারা আসলে বুঝতে পারলো যে 3 বছর আগে এই নাম্বারটা অফ হয়ে গিয়েছিল, এবং এই যে রাইনা ছিল এটা 3 বছর আগে কিন্তু মারা গিয়েছে। তারপরও এখন পর্যন্ত তার ফোন কল বাজে, আর এই বাড়িটার মধ্যে রাত 11টা না 12টার পর আসলে যেই ফোনেই খোলা থাকুক না কেন, সেই ফোনের মধ্যে অটোমেটিকলি
কল এসে যায়, আর সেই কলটা যে রিসিভ করে তার কপালে এরকম দুর্দশা নেমে চলে আসে। যাই হোক, পরের দিন মোবাইল কোম্পানির রিপোর্ট দেখা গেল যে সেই নাম্বারটি 3 বছরের আগে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। আজও যদি কেউ ওই বাড়িতে থাকে আর রাত 12টার পর ফোন অন করে রাখে, তাহলে প্রাইভেট নাম্বার থেকে তার পরিচিত কেউ একজন তাকে কল করে আর কোনো একটা কোণে এরকম আওয়াজ করে। কেউ যদি সেই কলের আওয়াজ শুনে দরজাটা খুলে দেয় তাহলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। তো দর্শক, আসলে আমাদের গল্পটি ছিল এতটুকুই। গল্পটি পাঠিয়েছেন আমাদের আরিফ ভাই। আরিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ। তার গল্পটি কিন্তু আমি কিছুটা অংশ সাজিয়ে বলেছি আমার নিজের মতো করে। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মন্তব্যগুলো জানাবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক জনপ্রিয়, আমাদের কাজের অনুপ্রেরণা। তাই আপনারা কিন্তু আপনাদের মন্তব্যগুলো করবেন। আর যারা যারা আমাদের কাছে গল্প পাঠাতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের ইমেইলে আপনাদের গল্পগুলো পাঠিয়ে দিতে পারবেন। তো দর্শক, আজকের এপিসোড এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।